আপনারা শুনছেন রেডিও ফুটতের ফ্যাম। আমি রাসেল আছি সাথে। শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং সামনের যে সময়গুলো সেই সময়গুলো আপনাদের অনেক 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 ভালো কাটবে। আমাদের আজকের ভূত এফএমে অতিথি অনেক এবং ঘটনাও অনেক। শুরুতে যেটা করব সেটা হচ্ছে একটা ঘটনা শোনাবো। সেই ঘটনাটি অবশ্যই একটা ইমেইল, প্রতিদিনের মতো আজকেও সেই ইমেইলে চলে যাচ্ছি একেবারে ভূত এফএমের শুরুতে। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। এবং আমরা ইমেইল খুব সবচেয়ে বেশি বেছে বেছে আমরা পড়ি, কিন্তু আর পড়াও মানে যতজন পাঠান তার মধ্যে খুব অল্প পড়া হয়। সুতরাং এই ইমেইলের মান যত ভালো হবে তত বেশি আমাদের দুই পক্ষের জন্যই সুবিধাজনক। তো যাই হোক, আজকের যে ইমেইলটি আছে সেই ইমেইলটি আমার কাছে মনে হয়েছিল যে আমি মানে কিছু কিছু সময় থাকে না যে কোনো কিছু আপনি পড়লে বিশ্বাস করতে কষ্ট হয়, তারপরে মনে হয় যে সবার সাথে শেয়ার করে দেখি সবাই কি বলেন। এবং আমরা আশা করব যে আপনিও এটা শোনার পরে জানাবেন আপনার অনুভূতি। এবং আমি শুরুতেই বলে দিচ্ছি আবারও সেই আমাদের ভূত এফএমের সেই কথাটি যে বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণভাবে আপনার ব্যাপার। আর আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন, আজকে দুটো ঘটনা আমি পড়ার ইচ্ছা আছে আমার। দুটো ঘটনাই পাঠিয়েছেন এমন দুজন যারা চাইলেই স্টুডিওতে আসতে পারেন এবং তাদের ইচ্ছাও আছে, কোনো একটা কারণে এখন আসতে পারছেন না, কিন্তু ইন ফিউচার তারা আসতে চান। আমি খুবই চাইবো যে আপনারা স্টুডিওতে এসে সরাসরি আপনাদের ঘটনা শেয়ার করেন। পড়ছি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই। রাসেল ভাই নমস্কার, আমি নিপু আচার্য, বর্তমানে একটি বেসরকারি এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2000 সনের। তখন আমি অষ্টম শ্রেণীর ছাত্র। প্রচণ্ড দরিদ্রতার কারণে এই অভাবের সাথে সংগ্রাম করে সে সময়টা আমি পার করছি। পরিবারে নিদারুণ দৈন্যতা থাকার কারণে মন চাইলেও ভালো কিছু খেতে পারতাম না। এমনই অবস্থার মধ্য দিয়ে সময় পার করছিলাম। হঠাৎ একদিন আমার পাশের বাসার এক দাদু আমাকে বলল, নিপু, দত্তবাড়ি এক লোক মারা গেছে, পোড়াতে যাবি? উল্লেখ্য, ওই দাদু আমাদের অত্র এলাকায় মানুষ পোড়ানোর জন্য বিশেষভাবে পরিচিত ছিল। তো দাদুর সাথে জীবনে প্রথম মানুষ পোড়াতে গেলাম। সত্যি বলতে কি, তখন পোড়াতে গেলে শ্রাদ্ধ খেতে পারবো তাই গিয়েছিলাম। এভাবেই শুরু হলো আমার মানুষ পোড়ানোর কাজ। এরপরে কোথাও মানুষ মারা গেলেই ডাক আসতো পোড়ানোর জন্য, আর আমিও ওই ডাকে সাড়া দিতাম। এভাবেই মানুষ পোড়ানোর নেশা হয়ে গেল আমার, আর আমিও শ্রাদ্ধ খেতে যেতাম। এভাবে কেটে গেল 2 বছর। আমি হয়ে গেলাম এলাকা জুড়ে নাম করা ডোম। আমার এখন 32 বছর বয়স চলছে। আপনাকে বুঝাতে পারবো না যে কত মানুষ এই দুহাতে শ্মশানে পুড়িয়েছি। এই অভ্যেসটা আজও পুরোপুরি ছাড়তে পারিনি আমি। মানুষ পোড়ানোর এক ভয়ঙ্কর শিক্ষা আজ আপনার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি 2004 সনের। আমার বন্ধুর নাম প্রকাশের অপারগতায় ক্ষমা চেয়ে নিলাম। সেদিন অন্যান্য দিনের মতোই আমি টিউশনি করতে গিয়েছিলাম। তখনও আমাদের গ্রামের সব জায়গাতে বিদ্যুৎ পৌঁছায়নি। গ্রামের অনেক অংশই বিদ্যুৎবিহীন ছিল। তাই হাতে একটা হ্যারিকেন নিয়ে টিউশনি করতে গিয়েছিলাম। যাবার সময় প্রচণ্ড বৃষ্টি ছিল, তাই ওই সময়টা ছিল আষাঢ় মাস। জোয়ারের পানিতে আমার ছাত্রর বাড়ির রাস্তা ডুবে গিয়েছিল। হাঁটু সমান ওর মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম। কিছু দূর হাঁটার পরে আমি পানির মধ্যে পিছলে পড়ে যাই। আমি স্পষ্টত হ্যারিকেনের আলোয় দেখি এক বৃদ্ধ বয়সী মহিলা পানিতে শুয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসছে। দেখে যত না ভয় পেয়েছি তার চেয়ে বহুগুণ চমকে গিয়েছিলাম। উনি এখানে শুয়ে আছেন কেন?
করতেও পারছিলাম না, মান সম্মানের ভয়ে যে আমার ছাত্রর বাসা প্রায় কাছেই, আমি চলে এসেছি, ওরা শুনলে কি ভাববে। 3-4 সেকেন্ড পরেই সেই বৃদ্ধ মহিলা রাতের কালো অন্ধকারে মিলিয়ে গেল। সেদিন আর পড়াতে পারিনি আমি। কিছু সময় ওদের বাসায় বসে আবার বাড়িতে চলে আসি। রাতে খাবারের শেষে আনুমানিক 10টার দিকে কেউ একজন আমার নাম ধরে 3-4টা ডাক দিল। ঠাকুমা দরজা খুলতেই দেখি শম্ভু কাকা, আমার এক বিশেষ বন্ধুর ছোট কাকা। শুনতে পেলাম আমার ওই বন্ধুর মা মারা গেছেন একটু আগেই। উল্লেখ্য যে উনি বহুদিন ধরেই বিছানায় শয্যাশায়ী ছিলেন, তাই তাকে কেউই পোড়াতে রাজি ছিল না। ওই দিন কেন যেন আমার যেতে ইচ্ছা করছিল না। একে তো সেই ঘটনা মনের মধ্যে উঁকি মারছিল, তারপরে অন্ধকার রাত, বৃষ্টি, সব মিলিয়েই আমার মন যেতে চিচ্ছিল না। ওনার পীড়াপিড়িতে একসময় আর না যেয়ে পারলাম না। আমার মনে হলো, আর যাই হোক, আমার বন্ধুর মা তো, যাই, কিছু হবে না। রীতিমতো আমি আর সেই দাদু গেলাম পোড়াতে। মানুষ যে কতটা বিবেকহীন হতে পারে সেটা সেদিন বুঝতে পেরেছিলাম। বাড়ি ভর্তি ঘর, প্রায় 15 ঘর বাসিন্দা, কিন্তু সবাই দরজা বন্ধ করে রেখেছে, কেউ এগোয় না, কেননা সে অসুখে মারা গেছে। আষাঢ় মাস, রাত প্রায় 1টা বেজে গেছে। শ্মশানে মরদেহ তুলে আগুন জ্বালাতে মানুষ মাত্র আমরা 5 জন। একটা খালের পাশেই ওদের শ্মশান খোলা ছিল। এরপরে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। লাশের গায়ে আগুন লাগার প্রায় 20 মিনিট পরে লাশ শ্মশান থেকে ছিটকে পড়ে গেল। সত্যি বলছি, মনে প্রচন্ড ভয় লেগেছিল সেদিন। দাদু বলল, লাশের রগে টান মেরেছে। আমার শ্মশান সাজিয়ে ওই আধপোড়া লাশ শ্মশানে তুলে বল হরি হরি বল বলে আবার আগুন জ্বালালাম, কিন্তু লাশের গায়ে আগুনই লাগছে না। এভাবে প্রায় ভোর রাত পর্যন্ত লাশ পোড়ানোর সব চেষ্টাই করেছি, কিন্তু লাশ পুড়ছিলই না। চারিদিকে শুনশান নীরবতা। আমরা মাত্র 5 জন লোক। অঝোরে বৃষ্টি পড়ছে। রাতের শেষ ভাগ। দূরে কুকুরগুলো করুণ ভাবে ডাকছে। এভাবে যেহেতু লাশ পুড়ছেই না, এবার আমার বন্ধুর মামা সিদ্ধান্ত নিলেন লাশ গঙ্গায় দান করবেন। অবশেষে আমরা কলা গাছের ভেলা বানিয়ে ওই আধপোড়া লাশের শরীরে 8-10খানা ইট বেঁধে ওই ভেলায় করে খাল বেয়ে নদীতে নিয়ে গেলাম এবং নদীর মাঝখানে যেয়ে ওই লাশ ডুবিয়ে দিয়ে আসলাম। সেই রাতে আর তেমন কিছুই হয়নি। ঠিক পরের দিন আমি আবার নিয়ম মতো রাতে হ্যারিকেন নিয়ে টিউশনিতে গেলাম। টিউশনি শেষ করে আমার বাসায় আসার পথে একটা ব্রিজ পড়ত। গ্রামের রাস্তায় বৃষ্টি থাকার কারণে একদমই নীরব ছিল জায়গাটা। আমি ব্রিজ পার হয়ে আসছি, হঠাৎ নদীর দিকে দৃষ্টি যেতেই আমি স্পষ্টত দেখছি গতরাতে আধ পোড়ানো সেই লাশ নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে। আমি যে অন্যদিকে দৌড় দেব সেই শক্তি আমার গায়ে ছিল না। দেখছি আমার কাছে কাছে এসেই তার পোড়া ডান হাতখানা আমার গলার দিকে লম্বা করে এগিয়ে দিচ্ছে। আমি চিৎকার করতে চাইলেও আমার গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। যেটুকু মনে পড়ে, আমি ব্রিজের ওপরে থানার ঘাটে শুয়ে আছি, আর আমার চারপাশে অনেক মানুষ, মা, ঠাকুমা আমার মাথার কাছে বসে কান্না করছে। আজও আমি কোনো মৃত্যুর সংবাদ শুনলেই কেন যেন পোড়াতে যেতে ইচ্ছে করে। সেই নেশা আজও কাটেনি। আজও শ্রাদ্ধ খাওয়ার জন্য নয়, একমাত্র নেশার কারণেই পোড়াতে যেতে ইচ্ছে করে। কিন্তু যখনই ওই কথা মনে পড়ে, পা বাড়াতে বড্ড ভয় হয়। সেই ধ্বনি, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। নিপু আচার্য, মেরুল বাড্ডা, ঢাকা। তো এই ছিল আমাদের
প্রথম ঘটনাটি, যেটি একটা ইমেইল এবং আপনাদের কাছে আমি পড়ে শোনালাম। এখন সরাসরি চলে যাব আমাদের আফনান ভাইয়ের কাছে এবং আমরা চলে যাচ্ছি আফনান ভাইয়ের কাছে। আফনান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আশা করছি ভালো আছেন এবং চলুন আপনার ঘটনাটা শুনে আসি আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। ওয়ালাইকুম আসসালাম। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব তার নাম মোহাম্মদ লোকমান হাকিম সুলতান। ওনার দেশের বাড়ি ঢাকার যাত্রাবাড়ির দক্ষিণ কাজলা নামক স্থানে। চলুন ঘটনায় চলে যাই। উনি কাজের ফাঁকে ফাঁকে যখন মোবাইলে চালিয়ে শোনেন, ওনার কফিল এটা মাঝে মাঝে দেখেন। তো কফিল চিন্তা করেছেন যে সে কি কোনো ইসলামিক কোনো বক্তব্য শোনে কিনা। এই বিষয়টা যখন তার কাছে জানতে চাওয়া হয়, অর্থাৎ এই লোকমান হাকিম ভাইয়ের কাছে জানতে চাওয়া হয়, তখন উনি বললেন যে না, এটা কোনো ইসলামিক ওয়াজ না, এটা প্যারানরমাল ঘটনাগুলো উনি শোনেন, এটাই বলেন আর কি। তো এই বিষয়ে কফিল আরো কিছু জানতে চাইলে তখন কফিল ওনার জানা একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করেন এবং উনি বলেন ওনার কাছে আরো অনেক ঘটনা রয়েছে। তো উনি যে ঘটনাটি শেয়ার করেছিলেন সেটাই মূলত এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই রিয়াদ শহরের প্রান্তে আম্মাজিয়া নামক স্থানে অনেক আগে একটা খেজুরের বাগান খুব ভালো মতো ছিল। ভালো মতো বলতে সেখানে গাছগুলোর পরিচর্যা থেকে শুরু করে নিয়ে সবকিছু খুব ঠিকঠাক ছিল। বেশ দুর্দান্ত একটা খেজুরের বাগান ছিল। পরিষ্কার পরিচ্ছন্নতা হোক, যে এটার ফলন হোক, যেদিক দিয়েই হোক, এটা ছিল একটা দেখার মতো খেজুর বাগান। এই খেজুর বাগানের কাছেই বাস করত খালেদ নামের একজন নিষ্ঠুর বেদুইন সর্দার। তার হৃদয় ছিল পাথরের মতো নাকি কঠিন, আর সে ছিল খুবই অহংকারী একজন ব্যক্তি। এই অহংকারী ব্যক্তির পরিণতি কি হলো শোনা যায়, যেটা লোকমুখে প্রচলিত আছে, ওখানে বহু বছর ধরে প্রচলিত আছে আর কি, যে ওই খেজুর বাগানের কাছে অনেক পুরনো একটা কুয়া ছিল। ওই কুয়াতে কোনো কারণে বালতি ফেলে পানি তোলার সময় এক রহস্যময় একটা বস্তু, যেটা অনেকটা মাদুলির মতো দেখতে, আমাদের দেশে যে তাবিজগুলো হয় এরকম না, ওই দেশের তাবিজ বা মাদুলির আকারগুলো ভিন্ন রকমের হয়ে থাকে। তো এই ধরনের একটা মাদুলির মতো কিছু একটা খুঁজে পান। তো এই মাদুলিটা যে আসলে কি, এটার বিশেষত্ব কি, এর মধ্যে কি ভয়ঙ্কর অভিশাপ লুকায়িত আছে, এই বিষয়টা তো সে জানতো না। সে কৌতূহলবশত এই জিনিসটাকে নিজের কাছে রেখে দেয়। অনেক পুরনো জিনিস মনে করেছে যে রেখে দেই, হয়তোবা এটার একটা মূল্য আছে, অদূর ভবিষ্যতে এটা সে নিলামে উঠাতে পারবে। এরকম হয় না যে অনেক পুরনো জিনিস নিলামে ওঠে? সৌদি আরবের অনেক বড় বড় শেখ রয়েছে যারা অনেক ধনী, তারা এগুলা কিনে নেন। ওই চিন্তা করি মূলত সে এটা নিজের কাছে রেখে দেয়। মূলত যখনই সে এটা বাড়িতে নিয়ে যায়, এরপরই নাকি খালিদের জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর অভিশাপ। বাড়িতে নিয়ে যাওয়ার পর রাতের বেলা এক কালো ধোয়ার কুণ্ডলী তার ঘরে প্রবেশ করে, আর মুহূর্তের মধ্যে এই ধোয়ার কুণ্ডলী নাকি খালিদের শরীরকে পেঁচিয়ে ধরে। এরপর খালিদকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। লোকমুখে প্রচলিত আছে যে এই ধোয়ার কুণ্ডলী যখন খালিদকে পেঁচিয়ে ধরে, খালিদ এক ভয়ঙ্কর জিনে রূপান্তরিত হয়। এটা ওখানকার লোকজন একটা সময় বিশ্বাস করত শুরুর দিকে। আর এই যে ভয়ঙ্কর জিনটা, এই জিনটা এমন ভাবে ওই খেজুর বাগানের আশেপাশে উৎপাত করত, মানুষজন ভয়ে সন্ধ্যার পরে ওই খেজুর বাগানের আশেপাশে যেত না। লোকজন এই ভয়ঙ্কর জিনের নাম দেয় রুহ আল লাইল। রুহ অর্থাৎ আত্মা, আর লাইল মানে রাত। পুরো অর্থটা এভাবে দাঁড়ায় যে রাতের আত্মা। যেই এই বিভীষিকাকে একবার সামনে থেকে দেখেছে, সেই মারাত্মক ভয় পেয়েছে। যারা জীবিত ফিরতে পেরেছে তাদের মুখেই এই রুহ আল লাইলের ঘটনা শোনা যেত। এটা নাকি নির্দিষ্ট কোনো আকার ছিল না, ঘন কালো ধোয়ার মতো সর্বদা কুণ্ডলি পাকিয়ে উঠত, যেন নিকোষ কালো মেঘ রাতের আকাশ ছেয়ে ফেলেছে। এটা চোখের মণি ছিল জ্বলন্ত আগুনের মতো, অর্থাৎ কয়লার মতো লাল টকটকে। যেদিকে সে তাকাতো সেখানকার বাতাস যেন মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠত। তার মুখ ছিল এক ভয়ঙ্কর দাঁত ভর্তি, অসমান দাঁত ছিল, যা দেখলে মনে হতো স্বয়ং
মৃত্যুর দূত হু হু করে হাসছে। রাতের অন্ধকারে এই খেজুর বাগানের আশেপাশের যে এলাকাগুলো, এই এলাকাগুলোতে এই রূহ আর লাইলকে ধোঁয়ার আকৃতিতে মাঝে মাঝেই ভেসে বেড়াতে দেখা যেত। এই ভয়ঙ্কর জিনের ঘটনা ধীরে ধীরে রিয়াদ এবং তার আশেপাশের গ্রামগুলিতে ছড়িয়ে পড়েছিল। অনেক আগের ঘটনা তো, তখন কিন্তু এই যে আধুনিক সৌদি আরব, যেটা যখন সৌদি আরব হয়েছে, এটা তো আগে সৌদি আরব নাম ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের পরে কিন্তু সৌদি আরব একটি আলাদা দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একটা সময় এটা অটোমান সালতানাতের আন্ডারে ছিল, অর্থাৎ ওসমানীয় খেলাফতের আন্ডারে ছিল। তো তখনকার সময়ও তো অনেক ধনী ব্যক্তিরা ওখানে ছিলেন। মূলত বোঝার সুবিধার্থে আমরা সৌদি আরব বলছি। তো এই যে বাগানটা, এরকম বাগান তো রিয়াদের আশেপাশে অনেকই ছিল। তবে এই রূহ আর লাইলের উৎপাতটা এতটাই বেড়ে গিয়েছিল যে দিনের আলো থাকতেই যেই সমস্ত রাখালগুলো ভেড়া উট চড়াতো, সেগুলো দ্রুত ওখান থেকে তাড়িয়ে নিয়ে যেত। যদি কখনো কোনো ভেড়া বা উট হারিয়ে যেত, যেগুলো দিনের আলোতে ওখান থেকে সরাতে পারে নাই, এগুলোকে আর কখনোই খুঁজে পাওয়া যেত না। পথচারীরা দিনের আলো থাকতেই ওই এলাকাটা পার হয়ে যেত। বাগানের ওই পুরনো কুয়াটি, যেখানে ওই খালিদ নামক বেদুইন সর্দার সেই অভিশপ্ত তাবিজটি পেয়েছিল, ওই কুয়াটিও পরিত্যক্ত হয়ে গিয়েছিল। ওই তাবিজটা পাওয়ার আগে নাকি ওই কুয়াটা ব্যবহৃত হতো। মানুষের বিশ্বাস, রূহ আর লাইল সেই বাগানে ঘুরে বেড়ায়। রাতের অন্ধকারে কেউ যদি ভুল করে হলেও ওই এলাকায় প্রবেশ করে, তাহলে তার জীবনে অমানিসার ঘোর অন্ধকার নেমে আসে। এই যে গল্প, এই গল্প তো বহুদিন যাবৎ চলছে, মানুষ তো এদিকে যায় না। একদিন হয় কি, ফাহাদ এবং সেলিম, এই দুইটা নাম, এই দুই নামের দুই তরুণ বন্ধু, যারা সাহসিকতার জন্য খুব পরিচিত ছিল। এইসব ভূত প্রেত তারা বিশ্বাস করলেও বিশ্বাসটা দুর্বল ছিল। তারা ধারণা করত এগুলো আসলে মানুষের মনের ভুল। নিশ্চয়ই ওখানে এমন কিছু আছে যেটা নেয়ার জন্য যাতে মানুষ যেতে না পারে, এই জন্য একটা গল্প ফাঁদা হয়েছে আর কি। আর এই চিন্তা থেকেই তারা সিদ্ধান্ত নেয় রাতের বেলা তারা ওখানে যাবে। লোকজন নিষেধ করে, যাওয়ার দরকার নাই ওইখানে, কিন্তু তারা সেটা অমান্য করে সিদ্ধান্ত নেয় যাবেই। তখন তারা সিদ্ধান্ত নেয় যে একটি লণ্ঠন জ্বালাবে। তখন কিন্তু টর্চ লাইট গুলো আসে নাই ওই এলাকায়, এটা তো বহু আগের ঘটনা। তারা চিন্তা করলো লণ্ঠন নিয়ে সেখানে যাবে। তারা সেখানে গেল রাতের বেলা। ওই রাতে আকাশের চাঁদ ছিল বেশ ভালোই। খুব সাবধানে ফাহাদ আর সেলিম খেজুর বাগানের দিকে রওনা হয়। টিমটিমে লণ্ঠনের আলোয় চারপাশটা আরো বেশি ভয়ঙ্কর হয়েছিল। বাগানের যে প্রবেশ মুখ, এটা বেশ পুরনো আর গেটটাও ভাঙা। রূহ আর লাইলের উপদ্রব বেড়ে যাওয়ার পর ওই বাগানের যে খেজুর গাছগুলো ছিল, এই খেজুর গাছের খেজুরগুলো আর হতো না। বাগানেরও কোনো পরিচর্যা হতো না। খেজুর গাছগুলো আস্তে আস্তে মারা যাওয়া শুরু করেছিল। আর একটা খেজুর গাছ থেকে, এটার গোড়া থেকে আবার খেজুর গাছ হয় নতুন করে। এইভাবেই চলছিল আর কি। কারণ ওই জায়গা কেউ পরিচর্যা করবে এমন সাহস কারো ছিল না। এই দুই বন্ধু ফাহাদ আর সেলিম, তারা যতই সাহসী হোক না কেন, এই বাগানে ঢোকার সাথে সাথে তাদের নাকি এক ধরনের অজানা ভয় পেয়ে বসে। বাগানে ঢোকার সাথে সাথেই তারা অনুভব করে এক হিম শীতল বাতাস তাদেরকে ক্রমাগত ছুঁয়ে যাচ্ছে। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি তাদের চারপাশে ঘুরছে। খেজুর গাছের লম্বা পাতাগুলো রাতের বাতাসে এমন ভাবে শব্দ করছিল যেন তারা রূহ আর লাইলের আগমনের বার্তা ঘোষণা করছে। কিছুক্ষণ হাঁটার পর তারা বাগানের মাঝখানে একটি পুরনো ভাঙা কুয়ার কাছে এসে থামলো। তারা বুঝতে পারলো এটাই সেই কুয়া, যে কুয়ার ঘটনা বা গল্প বহু মানুষের মুখে মুখে শোনা যায়। এই কুয়ার ভেতরে নাকি রূহ আর লাইল বসবাস করে। এই দুই বন্ধু কি করলো, কুয়ার মধ্যে তাকালো যে আসলে ভিতরেটা কি। যখনই তারা কুয়ার ভিতরে তাকিয়েছে, তারা দেখতে পেল কুয়ার ঠিক নিচে দুটো জ্বলন্ত লাল আলোর বিন্দু স্থির হয়ে আছে। মনে হচ্ছে নিচ থেকে এই আলোর বিন্দু ওদের দিকেই তাকিয়ে আছে।
তারা বুঝতে পারল যে এই আলোর বিন্দু আর কেউ নয়, স্বয়ং রূহ আল লাইল দাঁড়িয়ে আছে। তারা এটাও দেখতে পেল ধীরে ধীরে এই আলোর বিন্দু দুটো আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। আর এটার চেহারাটা আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু হয়েছে। লণ্ঠনের দুর্বল আলোয় তারা দেখতে পেল সেই ভয়ঙ্কর রূহ আল লাইলকে। কুয়া থেকে বের হয়ে আসলো, ঘন কালো ধোঁয়ার মতো শরীর, আগুনের মতো জ্বলন্ত লাল চোখ আর ধারালো অসমান দাঁতের এক বিভৎস অট্ট হাসি দিয়ে উঠল। আর এই অট্ট হাসিতে পুরো বাগান কেঁপে উঠল। মনে হচ্ছিল আশেপাশের পাথরগুলো থরথর করে কাঁপছে। ফাহাদ আর সেলিম ওরা বুঝতে পারল কত বড় ভুল সিদ্ধান্ত ওরা নিয়েছে। ওদের কখনোই এখানে আসা উচিত হয়নি। লোকমুখে যা শোনা যেত সবই সত্য। ওদের পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল, পালানোর শক্তিও তারা হারিয়ে ফেলেছিল। এবার রূহ আল লাইল সে কি করলো? এই দুই বন্ধুকে আস্তে আস্তে ধোয়ার আবরণে ঢেকে ফেলার চেষ্টা শুরু করলো। বুঝতে পারলো এই দুইজন যে এদের আর বাঁচার উপায় নাই। ওই মুহূর্তে ফাহাদের মনে পড়ে তার দাদির শেখানো পবিত্র কোরআনের একটা বিশেষ আয়াত। ছোটবেলায় সে শুনেছিল তার দাদির কাছে যে যদি কখনো জিন আক্রমণ করেই বসে, একটা হলো জিন আক্রমণ করার আগের আয়াত যেগুলো রুকিয়ার জন্য ব্যবহার করা হয়, আর যদি করে বসে একদম, তখন যদি জ্ঞান থাকে তাহলে এই আয়াতটা পাঠ করলে যত শক্তিশালী জিনি হোক সে তখন কোনো ক্ষতি করতে পারবে না। ওই সময় সে ছেড়ে দিতে বাধ্য। তখন ওই সিচুয়েশনেও ওই আয়াতটা সে চিৎকার করে পাঠ করতে থাকে। তখন ঘটে এক আশ্চর্য ঘটনা। আয়াতটা পড়ার সাথে সাথে রূহ আল লাইলের কালো ধোয়ার মতো শরীর যেন আস্তে আস্তে সংকুচিত হতে শুরু করে। জ্বলন্ত লাল চোখগুলোর তেজ ধীরে ধীরে কমতে থাকে। ভয়ানক হাসিও মিলিয়ে গেল। আর এই ধোঁয়াটা দুই বন্ধুকে ছেড়ে দিয়ে কোথায় যেন হারিয়ে গেল। এরপর ফাহাদ আর সেলিম দ্রুত ওই বাগান থেকে বের হয়ে আসে। বাগান থেকে বের হয়ে এসে শহরের দিকে দৌড়াতে থাকে। সেখানকার শহর কিন্তু এরকম বাংলাদেশের মতো না, একটা জায়গা থেকে আরেকটা জায়গার লোকালয়ের যে জায়গাগুলো এগুলো কিন্তু অনেক দূরত্বে। যাই হোক, আল্লাহর রহমতে তারা মানুষের ঘর বাড়ি দেখার আগ পর্যন্ত থামেনি। এরপর কিছু লোকদেরকে ডেকে তোলে। সেখানকার লোকজন জিজ্ঞেস করে যে তোমরা কোথায় গিয়েছিলে? বলে যে আমরা তো এই অভিশপ্ত বাগানের দিকে গিয়েছিলাম। তারা বলে যে তোমরা বেঁচে ফিরছো, তোমাদের এত সাহস, তোমরা ওখানে গেছো, ওখানে কিছু দেখেছো? তখন বলে যে এই এই ঘটনা। এরপরে এই কথাগুলো আরো ছড়িয়ে পড়ে। তারপরে কোনো সাহসী ব্যক্তিও এই বাগানের দিকে প্রবেশ করার সাহস করেনি। এরপরে চলে যায় অনেক দিন। এবার আসি 2009 সালের ঘটনা। ইয়েমেনের একজন শায়েখ, যার নাম শায়েখ নাসের, উনি একজন খুবই বিজ্ঞ ব্যক্তি। উনি রিয়াদে আসছিলেন। রিয়াদে আসার পর উনি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করেছেন। ওয়াজ মাহফিল বলতে আমাদের দেশে যেরকম প্যান্ডেল করে ওয়াজ মাহফিল হয় বিষয়টা এরকম না, ওনাদের দেশের প্রেক্ষাপটে যেরকম হয় আর কি। বিভিন্ন নসিহাতমূলক যেই মজলিসগুলো হয় সেখানে উনি বক্তব্য দিতেন। তখন কয়েকজন লোকের মুখে শুনেছিলেন যে রিয়াদের একটা বিশেষ জায়গা রয়েছে যেখানে এই রূহ আল লাইলের গল্প শোনা যায়। বহু বছর ধরে নাকি মানুষকে সে খুব কষ্ট দিচ্ছে। শাইখ নাসের মনোযোগ দিয়ে সব কথা শুনলেন এবং উনি সেই অভিশপ্ত বাগানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। উনি এই ধরনের প্যারানরমাল বিষয় সমাধানে আল্লাহর অশেষ রহমতে খুবই সিদ্ধহস্ত ছিলেন। উনি ছিলেন একজন আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। উনি ওই এলাকায় যাওয়ার পর এলাকাবাসীর কাছ থেকেও এই ঘটনার সত্যতা সম্পর্কে জানলেন। এরপর উনি ওই রাত্রেই রূহ আল লাইলের মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত করলেন। আল্লাহর কাছে সাহায্য চেয়ে উনি রাতের বেলা একা একা ওই বাগানের ভেতরে প্রবেশ করেন। বাগানের ভেতরে প্রবেশ করে উনি ওখানকার বাস্তবতা কিছুটা বোঝার চেষ্টা করেন। চারদিকে রহস্যময় নীরবতা, এমন নীরবতা যে নীরবতা মানুষকে মারাত্মকভাবে ভয় পাইয়ে দেয়। উনি কিন্তু আগে থেকে শুনেছিলেন যে দুই সাহসী ছেলে তারাও কিন্তু সাহস করে গিয়ে বিপদে পড়েছিল।
কারণ এটা তো অনেক মানুষ জানতো। উনি ওনার হাতে অনেক পুরনো একটা তসবি নিয়ে গিয়েছিলেন। শোনা যায় যে এই তসবি উনি কেনেন নাই, এটা বংশ পরম্পরায় চলে আসছে। সেটা কেমন, যে উনি যার কাছ থেকে এটা পেয়েছেন তিনি ছিলেন এই শায়েখ নাসের ওস্তাদ। তারপর এই শায়েখ নাসেরের ওস্তাদ এই তসবিটা যার কাছ থেকে পেয়েছিলেন তিনি ছিলেন আবার ওস্তাদের ওস্তাদ, অর্থাৎ শায়েখ নাসের ওস্তাদের ওস্তাদ। এভাবে কিন্তু বংশ পরম্পরায় কখনো কখনো বাবা ছেলেকে দিয়েছে, ছেলে আবার ছেলেকে দেয় নাই, ছেলে তার যোগ্য শিষ্যকে দিয়েছে। এভাবে বহু বছর ধরে এটা হাতে হাতে চলে এসেছে। এই তসবিতে অদ্ভুত রকমের একটা আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহর অশেষ রহমতে ছিল বলে শোনা যায়, যেটা শায়েখ নাসের বলেছেন। উনি এই তসবিটা হাতে নিয়ে ওই বাগানে ঢুকেছিলেন। অনেক শক্তিশালী জিনকে এই তসবির মাধ্যমে রুকিয়া করে উনি বন্দী করেছেন। উনি চিন্তা করলেন যে এই রূহ আল লাইল এ যতই শক্তিশালী হোক, যেহেতু ওই যে দুই বন্ধু ওরা কোরআনের আয়াত পাঠ করার পর এটা দুর্বল হয়ে গিয়েছিল, সুতরাং এটাকে অবশ্যই বন্দী করা সম্ভব। এ যতটা না শক্তিশালী তার থেকে বেশি হয়তোবা সে প্রকাশ করে, এটা উনি বুঝতে পেরেছিলেন। উনি যখন বাগানে ঢুকে রুকিয়া শুরু করেছেন, তখনই ওই কুয়ার ভিতর থেকে ভয়ঙ্কর ধোঁয়ার আকৃতি নিয়ে ওই রূহ আল লাইল বের হয়ে এসেছে। তবে রূহ আল লাইল বের হয়ে খুব বেশি যুদ্ধ করতে পারে নাই, কারণ শায়েখ নাসের এই ধরনের বিষয়গুলো সম্পর্কে পূর্বের একটা অনেক অভিজ্ঞতা তো তার আছে। উনি খুব দ্রুতই রুকিয়ার মাধ্যমে রূহ আল লাইলকে দুর্বল করতে সক্ষম হয়েছিলেন। উনি আগে থেকে একটি কাচের বোতল নিয়ে গিয়েছিলেন। উনি একটা পর্যায়ে এসে সেই বোতলটা খোলেন, অর্থাৎ মুখটা খুলে ফেলেন। ওই ধোয়ার কুণ্ডলিটা একটা সময় ওই বোতলের মধ্যে ঢুকে যায়। এরপর বোতলের মুখটা উনি শক্ত করে বন্ধ করে দিলেন। শায়েখ নাসের জানতেন শুধু বন্দি করে রাখলে কাজ হবে না, কোনো একটা সময় কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে আবারও এই শায়েখ নাসেরের আটকানো এই রূহ আল লাইলটা বের হয়ে যেতে পারে। উনি যে কাজটি করেন সেটা হচ্ছে যে দ্রুততার সাথে এই সমস্যার সমাধানের সিদ্ধান্ত নেন। তবে ওই রাত্রে উনি এই কাজটা করেন নাই, পরের দিন সকালবেলা সকলের সামনে এই কাজটি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সকালবেলা যখন সকলে উপস্থিত হলো শায়েখ নাসেরের কাছে, সবাই দেখেছিল যে এই কাচের বোতলের মধ্যে এক ধরনের ধোয়ার কুণ্ডলী নড়াচড়া করছে। তখন শায়েখ নাসের বলেছিলেন, এটাই হচ্ছে আপনাদের সেই রূহ আল লাইল। এটি মূলত অনেক আগেই বন্দী অবস্থায় ছিল, কোন এক বুজুর্গ ব্যক্তি একে বন্দী করে ফেলেছিল। মানুষের হাতের সংস্পর্শে এ মুক্তি লাভ করে, আর মুক্তি লাভ করার সাথে সাথে সে এমন একজন ব্যক্তিকে সামনে পেয়ে যায় যেই ব্যক্তিটা মানুষরূপী একটা শয়তান ছিল, আর তাকে মুহূর্তের মধ্যে শেষ করে দিয়ে অসম্ভব ক্ষমতাশালী সে হয়ে যায়। সে ছিল এককভাবে ক্ষমতাশালী একটা জিন, তার কোনো সাঙ্গপাঙ্গ ছিল না, অর্থাৎ তার অনুগত আর কোনো জিন ছিল না। সে একাই অত্র এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, আর এর ত্রাসের রাজত্ব এখন শেষ। একে শুধু বোতলে বন্দি করে মাটির নিচে চাপা দিয়ে রাখলে হবে না, একটা বিশেষ পদ্ধতিতে একে চিরতরে শেষ করে দিতে হবে। শায়েখ নাসের উনি একটি গর্ত খুঁড়তে বলেন এলাকাবাসীকে, এলাকাবাসী গর্ত খোঁড়েন। এরপর ওই বোতলটা গর্তে উনি রেখেছেন, তারপর জমজমের পানি ছিটিয়ে বিশেষ রুকিয়া করা শুরু করেন। তখন নাকি মুহূর্তের মধ্যে আকাশে কালো মেঘ চলে আসে, বিকট আর্তনাদ সবাই শুনতে পায়। এরপর শায়েখ নাসের বলেন যে দ্রুত আপনারা মাটি ফেলতে থাকেন এই বোতলটার উপরে। তখন লোকজন মাটি যখন ফেলতে থাকে, আস্তে আস্তে সেই আর্তনাদও মিলিয়ে যায়। এরপর শায়েখ নাসের বলেন যে আসলে এখন ও মারা গিয়েছে। এই বোতল যদি এখন কেউ তুলেও ফেলে, ভেঙেও ফেলে, রূহ আল লাইল আর কখনোই জীবিত হতে পারবে না, সে মারা গেছে। শোনা যায় 2009 সালের পর থেকে নিয়ে ওই বাগানে আবার লোকজনের জনসমাগম শুরু হয়ে যায়। ওই বাগান লোকজন লিজ নিয়ে কাজ করতে থাকে। এখন নাকি সেই বাগান খুব ভালো অবস্থাতে আছে এবং খেজুরে পরিপূর্ণ আছে, লোকজন সেখানে ঘুরতে যায়। 2009 সালের পর থেকে নিয়ে ওই বাগানে আবার লোকজনের জনসমাগম শুরু হয়ে যায়। ওই বাগান লোকজন লিজ নিয়ে কাজ করতে থাকে। এখন নাকি সেই বাগান খুব ভালো অবস্থাতে আছে এবং খেজুরে পরিপূর্ণ আছে, লোকজন সেখানে ঘুরতে যায়।
আর রুহ আল লাইলের ঘটনাগুলো অনেকেই মুখে মুখে বলে বেড়ান যে এই বাগানে একটা সময় এরকম একটা ঘটনা হয়েছিল। আল্লাহর এক বিশেষ আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা এই রুহ আল লাইলের ত্রাসের রাজত্বকে ধ্বংস করে দিয়েছিলেন। কষ্ট করে একটা ঘটনা পাঠিয়েছেন আমাদের, আমি তার ঘটনা শোনাতে চাই আপনাদেরকে। ইয়েস, এটা একটা অডিও ক্লিপ। আমাদের প্রতিটি এপিসোডে ইমেল যেমন থাকে, খুব সঙ্গত কারণে কিছু অডিও ক্লিপও আমাদের রাখতে হয় বা রাখি। আমার কাছে অডিও ক্লিপ ভালো লাগে, এ কারণেই ভালো লাগে যার ঘটনা তিনি তার মতো করে উপস্থাপন করছেন। ঠিক একইভাবে ইমেইলে যেমন যিনি যার ঘটনা সেভাবে লিখে পাঠান, অডিও ক্লিপ অনেকটা সেরকম। আমি চাই যারা ঘটনা লিখতে পছন্দ করেন না, বলতে পছন্দ করেন, তাদেরও অংশগ্রহণটা খুবই জরুরি, না হলে অনেক ঘটনাই হারিয়ে যাবে। কথা না বাড়িয়ে আমরা চলে যাবো একটা অডিও ক্লিপে। চলুন শুনে আসি। এই ঘটনাটি আমার এক বন্ধুর সাথে ঘটে। ও যেভাবে বলেছে সেভাবেই পাঠালাম। প্রথম ঘটনা। আমার নাম সজীব। আমি মাদারীপুরের ভেতর একটা গ্রামে থাকি। আমার বয়স তখন 10-12 বছর হবে। আমাদের গ্রামে তখন বিদ্যুৎ ছিল না। হাতে গোনা কয়েকটা বাড়িতে বিদ্যুৎ ছিল। আমাদের গ্রামে একটা পরিত্যক্ত বাড়ি আছে, যে বাড়ি বহু বছর যাবৎ ফাঁকা পড়ে আছে। বাড়ির চারপাশ ঘন ঝোপঝাড় এবং গাছপালা দিয়ে ভর্তি। এই বাড়ি নিয়ে অনেক ঘটনা প্রচলিত আছে গ্রামে, যেটা সবাই জানে। তো ঘটনা যেদিন ঘটে সেদিন ছিল অমাবস্যার রাত। চারদিক ছিল কুচকুচে কালো অন্ধকার। আমি আমার বাড়ির থেকে একটু দূরে একটা চায়ের দোকানে বসেছিলাম, কারণ সেই চায়ের দোকানে টিভি ছিল। সেই সময় টেলিভিশন মানে অনেক কিছু। টেলিভিশন দেখতে দেখতে সময়ের দিকে আমার একদমই খেয়াল ছিল না। দোকান যখন বন্ধ করলো তখন দেখতে পেলাম 10টা বাজে। আর রাত 10টা মানে অনেক রাত। এখন চিন্তা হতে লাগলো বাসায় কিভাবে যাব। দোকানে হাতে গোনা কয়েকজন লোক, যাদের মধ্যে কাউকেই আমি চিনি না। তাই দেখতে লাগলাম আমার বাড়ির রাস্তার দিকে কে যায়, তার সাথে সাথে আমিও রওনা হব। হঠাৎ দেখতে পেলাম দুটো মধ্যবয়স্ক লোক আমার বাড়ির রাস্তায় হাঁটা ধরলো। আমিও তাদের পেছন পেছন হাঁটা শুরু করলাম। তাদের কাছে একটা টর্চ লাইট ছিল। অনেকটাই নিশ্চিন্ত হলাম। ভাবলাম তাদের সাথে বাড়ির কাছাকাছি যেতে পারলেই হলো। কিন্তু কিছু দূর যেতে লোক দুটো পথ পরিবর্তন করে অন্য রাস্তায় চলে গেল। আমি কিছু না ভেবে আমার বাড়ির রাস্তা ধরে হাঁটতে লাগলাম। মনে মনে ভাবলাম বেশি রাস্তা বাকি নেই, একাই যেতে পারবো। আমার পরিচিত গ্রাম রাস্তাঘাট সব চেনা। মনে একটু ভয়ও কাজ করলো না, উল্টো গুনগুন করে গান গাইতে গাইতে চলতে লাগলাম। ফেরার পথে সেই পরিত্যক্ত বাড়িটি পরে সেটা মাথায় ছিল না। কিছু দূর আসতে না আসতেই পরিত্যক্ত বাড়িটির কাছাকাছি পৌঁছে গেলাম। দূর থেকে বাড়িটির দিকে তাকিয়ে আমার গা শিউরে উঠল। মনে হচ্ছিল ঘন কালো মেঘ দিয়ে পুরো বাড়িটি ঢাকা। বাড়ির চারপাশে যেন অন্ধকার জটলা বেঁধে আছে। মনে মনে ভয় জেগে উঠল। সিদ্ধান্ত নিলাম একটু দ্রুত হেঁটে বাড়িটি অতিক্রম করতে হবে। তাই বড় বড় পা ফেলে জোরে জোরে হাঁটতে শুরু করলাম। বাড়িটির কাছাকাছি আসতে খেয়াল করলাম আমাদের বাড়ির গরুর মতো একটা গরু বাড়ির ভেতর দৌড় দিয়ে ঢুকে গেল। লালচে বাদামি রঙের একটা গরু আমাদের আছে। অবাক হয়ে গেলাম, আমাদের গরু এখানে কিভাবে এলো। বিষয়টা দেখতে একটু সামনে এগোলাম, কিছুই দেখতে পেলাম না। ভাবলাম হয়তো গোয়াল থেকে ছুটে এসেছে। তাই আমি কোনো কিছু না ভেবেই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। তখন দেখতে পেলাম গরুটি বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে, কিন্তু উল্টো করে। আমি আস্তে আস্তে সামনে যেতে লাগলাম, গরুটাকে ধরবো ভেবে। কাছাকাছি যেতেই গরুটি আমার দিকে ফিরল। কিন্তু একই অবস্থা, গরুটির মাথা নেই। মনে হচ্ছিল কেউ গলা কেটে মাথা আলাদা করে ফেলেছে। ঘাড় বেয়ে বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত মাটিতে পড়ছে। সে এক বিভৎস দৃশ্য। ভয়ে আমার শরীর কাঁপতে শুরু করলো। আমি উল্টো দৌড় দিলাম। আমার শরীরের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমি দৌড়াতে লাগলাম। দৌড়ানোর সময় পেছন থেকে গরু দৌড়ে আসলে গরুর পায়ের খুর মাটিতে লাগলে যেমন শব্দ হয় তেমন শব্দ হতে লাগলো। মনে হচ্ছিল এই বুঝি আমাকে ধরে ফেলবে। হঠাৎ চারদিকে জোরে হাওয়া বইতে শুরু করে। রাস্তার দুপাশের গাছ দুলতে লাগলো। প্রচন্ড বাতাসে মনে হচ্ছে গাছগুলো উপড়ে পড়ে যাবে। আমি আর পারছিলাম না, হাঁপিয়ে পড়লাম। ক্লান্ত হয়ে হেলান দিলাম। শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। মাটিতে লুটিয়ে পড়লাম। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি আমার বাড়িতে।
পরিবারের সবাই আমার সামনে, উঠে বসতে পারছি না, প্রচন্ড দুর্বল। মা বলল, উঠতে হবে না, তোর গায়ে অনেক জ্বর। আরো বলল, কি হয়েছিল তোর, খুলে বলতো। তারপর আমি আম্মুকে সব খুলে বললাম। আমার কথা শুনে পরিবারের সবাই ভয় পেয়ে যায়। আম্মুকে জিজ্ঞেস করি, আমি বাড়িতে আসলাম কিভাবে। আম্মু বলে, আমাদের পাশের গ্রামের একজন লোক তোকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পায়, সে তোকে চিনতে পেরে বাড়ি নিয়ে আসে। বাড়িতে হুজুর ডাকা হলো, আমি হুজুরকে সব বললাম। হুজুর ঝাড়ফুঁক দিলেন, তারপর একা একা বাইরে যেতে মানা করলেন। এরপর আর কোনো সমস্যা হয়নি, কিন্তু ওইটাই পুরোপুরি সমাধান ছিল না, যার কারণে ভবিষ্যতে ভয়াবহ বিপদে পড়তে হয় আমাকে। এই ঘটনা ঠিক 5 বছর পরে ঘটে আমার জীবনের সবচেয়ে ভয়াবহ ঘটনা। ঘটনা 2, আমি রীতিমতো সব ভুলেই গিয়েছিলাম। 5 বছর পার হয়ে গেছে, আমি অনেক বড় হয়ে গেছি, সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপন করছিলাম। 2014 সালে আমার তখন 17 বছর বয়স। তখন গ্রামে বর্ষাকাল চলছে, গ্রামের খালবিল তখন পানিতে টইটুম্বুর। আমি আর আমার খালাতো ভাই ঠিক করলাম রাতে নৌকা নিয়ে মাছ ধরতে বার হব। এই সময় বিলে প্রচুর মাছ পাওয়া যায়, বাড়ির বড়দের বললে কখনোই যেতে দেবে না, তাই সিদ্ধান্ত নিলাম কাউকে না জানিয়েই যাব। নৌকা বিকেলে রেডি রেখেছিলাম, আমরা রাতের জন্য অপেক্ষা করছিলাম। আমার খালাতো ভাইয়ের নাম ইমন। রাত 9:30টায় সে আমার রুমের জানলা দিয়ে টোকা দেয়। আমিও বের হয়ে আসি, মনে খুব উৎসাহ। আমরা দুজনেই রওনা হলাম। মাছ ধরার সব সরঞ্জাম নিয়ে আমরা নৌকায় উঠলাম। হালকা চাঁদের আলোয় চারপাশ মোটামুটি আলোকিত ছিল। একটু পর পর কালো মেঘ এসে চাঁদটাকে ঢেকে দেয় আর অন্ধকার নেমে আসে। একটু পর পর শীতল হাওয়া এসে পুরো শরীর ঠান্ডা করে দিয়ে যায়। সব মিলে খুবই সুন্দর আবহাওয়া, আমরাও উপভোগ করছিলাম। বিলটা খুবই বড়, মাঝে চলে গেলে আর পার দেখা যায় না। আমরা নৌকা বাইতে বাইতে প্রায় মাঝে চলে এলাম। এখন জাল ফেলার পালা। আমরা জাল বিছিয়ে নৌকায় বসে গল্প করতে লাগলাম। আমাদের সাথে শুধু একটা হারিকেন, দূরে আরো 3-4টা নৌকার মতো ছিল, শুধু হালকা মিটিমিটি আলো বোঝা যায়। বুঝলাম তারাও হয়তো মাছ ধরতে এসেছে। অনেকক্ষণ গল্পগুজব করে আমরা জাল তোলার সিদ্ধান্ত নিলাম। তারপর থেকে শুরু হতে থাকে ভয়ানক সব ঘটনা। দুজনেই জাল তুলছি আর মাছগুলো পাতিলের মধ্যে রাখছি। ভালোই মাছ আটকেছে জালে, আমরা তো অনেক খুশি। হঠাৎ আমি খেয়াল করি পাতিলে মাছ খুবই কম। আমি ইমনকে বলি, কিরে এত মাছ ধরলাম, মাছ কই, মাছ এই কয়টা কেন? ইমন পাতিলের দিকে তাকিয়ে বলল, আসলেই তো, মাছ এত কম কেন? দুজনেই খুব অবাক হলাম। ভাবলাম মাছ হয়তো লাফিয়ে পড়ে গেছে। আবার দুজন জাল থেকে মাছ ছাড়তে লাগলাম। কিছুক্ষণ পর দেখতে পাই মাছ সেই আগের মতোই আছে। যে পরিমাণ মাছ পাতিলে রাখা হয়েছে, পাতিল ভরে যাওয়ার কথা, কিন্তু পাতিলের এক ভাগও ভরেনি। দুজনেই একটু ঘাবড়ে গেলাম। ইমন নৌকার এক পাশে, আমি আরেক পাশে। দেখতে পেলাম ইমন যে পাশে বসে আছে সেই পাশ পানিতে তুলে যাবে এমন অবস্থা। ইমনকে তাড়াতাড়ি বললাম, তোর পাশ দিয়ে তো ডুবে যাচ্ছে, এই পাশে আয়। মনে হচ্ছিল ইমনের সাথে আরো 3-4 জন ওই পাশে বসে আছে, এমন ভাবে ডুবে আছে। ইমন তাড়াতাড়ি এই পাশে এসে তারপর নৌকা আবার স্বাভাবিক হয়ে যায়। তাই নৌকা বাইতে শুরু করি। বেশ কিছুক্ষণ পর নৌকা বাওয়ার পর খেয়াল করলাম আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। দুজন দুজনের দিকে অবাক এবং ভয়ের দৃষ্টিতে তাকালাম। হারিকেনের আলোটা নিভু নিভু, তখন আমরা বুঝতে পারছিলাম না আমাদের সাথে কি হচ্ছে। হঠাৎ করে শুরু হলো প্রচন্ড ঝড়ো হাওয়া। হারিকেনটা উড়ে গিয়ে বিলের পানিতে পড়ে নিভে গেল। চারদিকে ঝড় শুরু হলো, নৌকা উল্টে যাবে এমন অবস্থা। আমরা দুজনে শক্ত করে নৌকা ধরে রেখেছি, মনে মনে সূরা পড়তে লাগলাম। মনে হচ্ছে আমরা একটা ঘূর্ণিঝড়ের মধ্যে আছি। আমি বললাম, ভাই দোয়া পর, নৌকা শক্ত করে ধরে রাখ। ঠিক এই কথাটা বলার পর ঝড়ের মাঝপথে একটা ভাঙা অস্পষ্ট কণ্ঠ ভেসে আসলো। আমি শুনলাম কেউ বলছে, 5 বছর সুযোগের অপেক্ষায় ছিলাম, আজকে পাইছি। এই কথা বললে বিভৎস ভাবে হাসতে লাগলো। আমাদের আর বুঝতে বাকি রইল না আমরা কোনো শয়তান কিংবা খারাপ জিনের পাল্লায় পড়েছি। হাসির শব্দটা চারদিক থেকে আসতে লাগলো, মনে হচ্ছিল আমাদের চেপে চেপে মেরে ফেলবে এই হাসি। হাত পা কাঁপতে কাঁপতে অবশ হয়ে যাচ্ছে, ঝড় আর বাতাস হচ্ছে। দুইজন নৌকার মাঝে এসে একসাথে চিৎকার করতে লাগলাম, কেউ আছেন আমাদের বাঁচান, আল্লাহ রহম করো। ইমন ভয়ে কাঁদতে লাগলো, ভয়ে শরীরের রক্ত হিম হয়ে আসছিল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ দেখতে পেলাম কালো একটা অবয়ব নৌকার এক কোনায় বসে আছে। জিনিসটার আকৃতি মানুষের থেকে বড়। এটা দেখার পর ভয় আর কয়েক শত গুণ বেড়ে গেল।
মনে মনে ভেবে নিয়েছিলাম হয়তো আজকে আমাদের এখানেই মরতে হবে। ঝড়ো বাতাস বয়ে চলেছে। জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম, আল্লাহকে ডাকতে লাগলাম। কালো অবয়বটা হঠাৎ উধাও হয়ে গেল, কিন্তু ঝড় থামছে না। চিৎকার করতে করতে দুজনেই ক্লান্ত হয়ে গেছি। নৌকা সজোরে ধরে বসে আছি। ইমনকে বললাম নৌকা যাতে উল্টে না যায়। এভাবে আরো বেশি কিছুক্ষণ চললো। প্রচন্ড বাতাসের সাথে সাথে একটু পরপর বিকট হাসি। আর নিতে পারছিলাম না, অসহ্য যন্ত্রণা হচ্ছিল। হঠাৎ কানে ভেসে আসলো দূর থেকে ফজরের আজান। ভাবলাম হয়তো আমরা বেঁচে গিয়েছি। আজানের শব্দ কানে আসার সাথে সাথে আস্তে আস্তে বাতাস কমতে লাগলো। ভয়ে চোখ বন্ধ করেছিলাম দুজনই। সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো। পরক্ষণেই সেই ভাঙা কণ্ঠে কেউ বলে উঠল, ভাবিস না তোকে ছেড়ে দিয়েছি। তারপর একদম সব স্বাভাবিক। চারপাশে তাকিয়ে দেখলাম দূরে একটা নৌকা দেখা যাচ্ছে। দুজনে চিৎকার করে তাদের ডাকলাম, তারাও আমাদের ডাক শুনলো। ডাক শুনে আমাদের কাছে আসলো। এসে দেখলো আমাদের অবস্থা খুবই খারাপ। ভয়ে ক্লান্তিতে দাঁড়াতে পারছিলাম না। তাদেরকে অনুরোধ করলাম আমাদেরকে দিয়ে আসার জন্য। তারপর তারা আমাদের বাড়ি পৌঁছে দেয়। আমাদের দুজনের ভীষণ জ্বর আসে। বাড়ির সবাইকে ঘটনা বললাম। আমার কথা শুনে সবাই ভয়ে আঁতকে ওঠে। কবিরাজ ডাকা হয়, তিনি এসে পানি পড়া দেন। তাকে বললাম সব ঘটনা। তিনি বললেন, এর আগে তোমার সাথে কি হয়েছিল? তারপর আমি সেই 5 বছর আগের ঘটনা বললাম। তারপর তিনি বলেন, আমার একটা রুম লাগবে যেখানে আলো ঢুকে কম। কবিরাজকে একটা রুম দেয়া হলো। তারপর আমাদের সবাইকে বাইরে রেখে তিনি একা রুমে গিয়ে দরজা লাগিয়ে দেন। 2 ঘন্টা পর উনি বের হয়ে আসেন, আর যা বলেন তা শুনে আমার আর আমার পরিবারের সবার রক্ত হিম হয়ে যায়। তিনি বলেন, তুই যখন সে পুরাতন বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলি তখন একটা দুষ্ট খারাপ জিনের চোখ পড়ে তোর উপর আর তোর ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু অনেক চেষ্টা করেও ওই রাতে তোকে কিছুই করতে পারেনি, কারণ একজন লোক কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে আসে যে তোকে বাড়ি নিয়ে আসে। তারপর থেকে ওই জিনের জেদ যেভাবেই হোক তোর ক্ষতি করে ছাড়বে। তারপর থেকে সুযোগের অপেক্ষায় ছিল। 5 বছর পর সুযোগ পেয়েছিল, কিন্তু অনেক দেরি করার কারণে ফজরের আজান দিয়ে দেয়, তাই আর কিছু করতে পারেনি। এই বলে কবিরাজ কথা শেষ করলো। আমার মা কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলেকে বাঁচান। কবিরাজ বলল, ওই জিনকে আটকানোর জন্য যা যা দরকার সব করেছি, কিন্তু তারপরও একটা ক্ষমতাশালী দুষ্ট জিন এত সহজে হার মানবে না। আমি একটা তাবিজ দিচ্ছি, এই তাবিজ সবসময় ওর হাতে থাকবে, তাহলে কোনো খারাপ শক্তি কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। কবিরাজ আমার আম্মুর হাতে তাবিজ দিয়ে চলে গেল। আম্মু আমাকে সে তাবিজ পরিয়ে দিল। তারপর আর কোনো সমস্যা হয়নি। আমরা চলে যাব আফনান ভাইয়ের সাথে, কোনো কথা হবে না, সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের আরো অনেক অতিথি আছেন। চলে যাই সেকেন্ড ঘটনায় এবং তারপরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত রয়েছেন। ওনার নাম মোহাম্মদ আশিক হাসান। ওনার বাড়ি নাটোরে। পেশাগত ব্যস্ততার কারণে উনি ঘটনা লিখতে খুবই কম সময় পান, তবুও উনি ঘটনাটি লিখেই পাঠিয়েছেন। এই ঘটনাটি উনি ওনার নানির মুখ থেকে শুনেছেন। ঘটনাটি নানির বড় ভাইকে কেন্দ্র করে। ঘটনাটি ঘটেছিল ভোপারা ইউনিয়নে। মূলত এই ইউনিয়নটি আত্রাই উপজেলার ভেতরে, যেটা নওগাঁর একটা উপজেলা। ঘটনাটি যখন ঘটে তখন 70-এর দশকের শেষ দিকে। নানির বয়স তখন 16-17 বছর হবে। তখনও নানির বিয়ে শাদী হয় নাই। নানিরা এক ভাই এক বোন ছিলেন। নানির বড় ভাই ছিলেন। নানির বড় ভাই নানির থেকে 6 বছরের বড় ছিলেন। নানিকে খুব স্নেহ করতেন। নানির বড় ভাইয়ের কিন্তু একটা নেশা ছিল, সেটা হলো মাছ ধরা। এই নেশা এতটাই মারাত্মক ছিল যে ছোটবেলা থেকেই এই মাছ ধরার নেশার কারণে মা বাবার হাতে অনেক মার খেয়েছেন। কিন্তু এই মাছ ধরার ক্ষেত্রে উনি এতটাই বেপরোয়া যে একটা পর্যায়ে এসে পরিবারের বড় যারা আছে গুরুজন, তারা আর নানির বড় ভাইকে কিছু বলতেন না। উনি সাধারণত ট্যাটা বা কোচ বা ফালা যেটাকে বলে আর কি ওই এলাকাতে, তো সেটা দিয়েই মাছ ধরতেন। সেটা তো কোচ বলতো আর কি ওই এলাকাতে। তো নানির বড় ভাই এক রাতে মাছ ধরতে যাবেন, ওই সময় বাইরে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তখন নানি তার বড় ভাইকে বলছেন যে, ভাই আজকে তুমি মাছ ধরতে যাস না, বাইরে তো অবস্থা ভালো না। তখন নানির বড় ভাই বলছে যে, আরে তুই তো জানিস না, ঝড় বৃষ্টির রাতে বিলে আরো বেশি মাছ পাওয়া যায়। আমরা তো এই অপেক্ষায় থাকি কখন ঝড় বৃষ্টি বেশি হবে।
আর আমাদের কাছে ঝড় বৃষ্টি কিছুই না। তো নানির বড় ভাই অনেক সাহসী ছিলেন, এটা নানিরও জানা ছিল। তবু রানী বারবার অনুরোধ করলে নানির বড় ভাই বলেন, আচ্ছা ঠিক আছে, যা, তোর কথাই মানলাম, ঝড় বৃষ্টি কমুক তারপর যাব, এখন যাব না। ঝড় বৃষ্টি কমতে কমতে রাত আনুমানিক 11টা-12টার মতো বেঁচে যায়। আর গ্রামে রাত 11টা-12টা ওই সময়ের প্রেক্ষাপটে এটা তো অনেক রাত, এটা বলতেই হবে। ওই সময় গ্রামের বেশিরভাগ মানুষ সন্ধ্যার পর পরই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত। যারা এশার নামাজ পড়তো, অর্থাৎ যাদের এশার নামাজ পড়ে ঘুমানোর অভ্যাস ছিল, তারা এশার নামাজ পড়েই ঘুমিয়ে যেত। এরপরে কিন্তু জাগ্রত লোক গ্রামে খুবই কম খুঁজে পাওয়া যেত। সেই হিসাবে রাত 11টা বা 12টা বুঝতেই হবে অনেক রাত। বৃষ্টি যখন কমে যায়, ঝড়ও কমে যায়, তখন নানির বড় ভাই হাতে একটা কোচ বা ট্যাটা নিয়ে বের হন। সাথে ছিল 3 ব্যাটারির লাইট। তো বাসা থেকে উনি বের হয়ে গেছেন। বাসা থেকে বিলের দূরত্ব ছিল পায়ে হেঁটে 10-12 মিনিটের মতো। তো উনি যখন বিলে গিয়েছেন, তখন উনি দেখেন যে আজকে অর্থাৎ ওই রাত্রে বিলে তেমন একটা লোক নাই বললেই চলে। যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, বিলে মাছ ধরার জন্য লোকজন কম। কম বলতে একদমই নাই এটা বলা যাবে না, অনেক দূরে দূরে আছে যারা টর্চ লাইট জ্বালিয়ে মাছ ধরছে। দেখা যাচ্ছে মাঝে মাঝে আলো জ্বলে উঠছে, নিচ্ছে, কেউ কেউ হারিকেন ধরিয়ে মাছ ধরছে। তবে সেই সংখ্যাটা খুবই কম, এই আর কি। উনি তো মাছ ধরতে শুরু করেছেন, মোটামুটি ভালোই মাছ পাচ্ছিলেন। এভাবে অনেকক্ষণ মাছ ধরার পর উনি হঠাৎ করে একটা বড় মাছ লক্ষ্য করলেন। মাছটা এতই বড় যে জানা দেখেই বুঝে গেলেন এটা বোয়াল বা গজার মাছ হবে। আস্তে আস্তে উনি যখন কাছে গিয়েছেন, উনি দেখতে পান আসলে এটা বিশাল বড় একটা গজার মাছ। কিন্তু একটা না, তিনটা গজার মাছ একবারে পাড়ের গা ঘেঁষে নড়াচড়া করছে। এটা দেখে তো উনি পুরোটাই অবাক। 3টা গজার, তাও এত বিশাল সাইজ। উনি দেরি না করে দ্রুত 3টার ভিতরে সবচাইতে বড় যেটা সাইজ আর কি, ওটার দিকে ওনার ওই ট্যাটা বা কোচ তাক করেছেন। তাক করেই প্রচন্ড ক্ষিপ্রতার সাথে এই ট্যাটাটা মাথা বরাবর চালিয়ে দেন উনি ট্যাটা নিক্ষেপে এতটাই পারদর্শী ছিলেন যে ওনার লক্ষ্য সাধারণত আল্লাহর রহমতে ভুল হতো না। তো যেটাকে লক্ষ্য করে উনি ট্যাটা ছুঁড়েছেন, সেটার মাথার ভেতর দিয়েই মূলত এই ট্যাটা গেঁথে যায়। এবং এমন ভাবে গেঁথে গিয়েছে যে রক্তে লাল হয়ে গেছে পানির অনেকটা অংশ। এত বেশি রক্ত বের হচ্ছিল, মনে হচ্ছিল একটা আস্ত গরুকে জবাই দিয়ে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। রক্তে চতুর্দিকে লাল টকটকে হয়ে গেছে। টর্চ লাইট জ্বালিয়ে এটা তো উনি দেখতে পাচ্ছিলেন। উনি মাছটাকে আটকানোর জন্য পানিতে ঝাঁপ দিয়েছেন। এরপর মাছটিকে ধরেন তুলে আনবার জন্য। মাছটি এত বড় ছিল যে কোনোভাবেই উপরে ওঠানো যাচ্ছিল না। ঘায়েল হবার এত পরেও মাছটি ছোটাছুটি করছিল। আর বাকি 2টা গজার মাছ কিন্তু তখন অবধি বড় মাছটার কাছেই ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে যখন মাছটি শান্ত হয়ে যায়, মারা যায়, তখন ওই গজার মাছ দুটি পানির ভেতরে চলে যায়। উনি তো দ্রুত মাছটিকে উপরে তুলে নিয়ে আসছেন। উনি দেখেন এটার ওজন অনেক বেশি, প্রায় 20 কেজির মতো হবে আনুমানিক। অবাক করা বিষয় হচ্ছে মাছটির মাথার উপর সিঁদুরের মতো দাগ ছিল। উনি এত কিছু না ভেবে মাছটি ঘাড়ে তুলে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলেন। কিছু দূর যেতেই পেছন থেকে অনেক কান্নাকাটির আওয়াজ আসতে লাগলো। আর একটা মোটা গলায় কেউ বলছে, মাছটি রেখে যাও, রেখে যাও। কণ্ঠটা অনেকটা মেয়েলি কণ্ঠের মতো। উনি কিন্তু এসবে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে আপন মনে হাঁটছে। পেছন থেকে এবার খুবই কান্নাকাটির আওয়াজ আর অনুনয় বিনয় আসতে থাকে। বলছে যে মাছটি রেখে যেতে। উনি পেছন দিকে ঘুরে তাকান, দেখেন কেউ নাই। উনি আবার হাঁটতে হাঁটতে একদম বাসার কাছেই চলে আসেন। তখন পেছন থেকে একটা মেয়ের গলায় কেউ বলে ওঠে, মাছটা তো রেখে গেলি না এত করে বলার পরেও, তবে বিক্রি করিস না। নিজেরা আর গরিব দুঃখী আর পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে খাস, উপকার হবে। তবে যদি বিক্রি করিস তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবি। উনি সবকিছু শুনে বাসায় চলে আসে। তখন প্রায় ভোর হয়ে গেছে। বাসায় এসে সবাইকে ডাকাডাকি করেন। সবাই দেখে এত বড় মাছ, সবাই তো খুশি। নানি, নানির মা, বাবা, এমনকি আশেপাশের অনেকে এসে ভিড় করেছে এত বড় মাছ দেখতে। খবর যখন চারদিকে চাউর হয়ে যায়, তখন ওই এলাকার মাতবর, যার নাম হলো কামাল শেখ, তার কাছে খবর যায়।
যে রমিজ গত রাত্রে অনেক বড় গজার মাছ ধরেছে, অর্থাৎ নানির বড় ভাইয়ের নাম হচ্ছে রমিজ। তো সবাই তো ওনার কাছে চলে আসেন। চলে আসার পর এই মাতবর চাচা উনিও মাছ দেখে অবাক হয়েছেন। তখন এই রমিজ নানাকে বলছেন যে রমিজ রে, অনেক বড় মাছ ধরছিস, মাছটা বিক্রি করবি নাকি? তখন রমিজ নানা বলেন যে না, মাছ ধরবো না, অনেক কষ্ট করে ধরছি, বিক্রি করবো না, সবাই মিলে খাবো। মাতবর চাচা তো অনেক জোরাজোরি করতে থাকেন, বিক্রি করতেই হবে, ভালো দাম দেবেন। এদিকে গ্রামের মাতবর, তার কাছে মাছটা যদি একদমই বিক্রি না করা হয়, দাম যাই দিক, তখন সে তো ক্ষিপ্ত হবে, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। এই জন্য একটা পর্যায়ে রমিজ নানা রাজি হয়ে যান, মাছটি বিক্রি করে দেন। ওই দিন দুপুর থেকেই রমিজ নানার অনেক জ্বর, এত পরিমাণ জ্বর যে উনি ভুলভাল বলছেন। এলাকার ডাক্তার প্রাথমিকভাবে কিছু ট্রিটমেন্ট দিয়ে যায়, জ্বর একটু কমে গেল, শরীরে বেশ ব্যথা ছিল। তাই আর ওই রাতে উনি মাছ ধরতে যান নাই। তবে ওই রাত্রে রমিজ নানা ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন দুটো মেয়ে, কিন্তু তাদের মুখ ভালো করে বোঝা যাচ্ছে না, খুব ভারী গলায় বলছে, রমিজ, এটা তুই কি করলি? তোকে এতবার নিষেধ করলাম মাছ নিয়ে যাস না যাস না, কিন্তু তারপরও তো গেলি, আবার নিষেধ করার পর মাছটা বিক্রিও করে দিলি, তোর তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে রে রমিজ। নানার স্বপ্ন ভেঙে যায়। তবে উনি মোটেও ভয় পান না। উনি ভাবেন জ্বর হয়েছে তো এই জন্য উল্টাপাল্টা কিছু দেখছেন। নানা জ্বর কিন্তু কম ছিল না, দিন যেতে থাকে এভাবেই। নানা মাছ ধরতে যেতে পারছিলেন না, বাসাতেও তার একদম মন বসছিল না। এমন এক রাতে নানার ঘুমের মধ্যে উনি দুটো লম্বা লম্বা নারী অবয়বের মতো দেখেন। তাদের মুখ ছিল স্বাভাবিক, কিন্তু তাদের পায়ের দিকে ছিল মাছের লেজের মতো, মানে কিছুটা জলপরীদের মতো আর কি। তারা বলছে, রমিজ, বিলে এত মাছ, তুই আসবি না? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, অনেক বড় বড় গজার মাছ পাবি, আয় আয় আয়। এভাবে বলে তারা মিলিয়ে যায়। তারা বেশ কিছুদিন থেকেই এমন ছোটখাটো স্বপ্ন দেখছিলেন, তাই রমিজ নানা তেমন একটা গুরুত্ব দেন নাই। তবে নানা কিছুটা বুঝতে পেরেছিলেন যে বিষয়গুলো এখন আর স্বাভাবিক পর্যায়ে নাই। তখন নানা তার বোন, অর্থাৎ নানি, যার নাম ছিল হচ্ছে সুফিয়া, তখন বলেন যে, সুফিয়া, আমি তো বেশ কিছুদিন যাবত এরকম স্বপ্ন টপ্ন দেখতেছি। তো এটা বলার পর নানা ওই যে শুরু থেকে শেষ অবধি এতদিন তো কাউকে কিছু বলেন নাই, এই বিষয়গুলো খুলে বলেন। এরপর এই সুফিয়া নানি উনিও তার মা বাবাকে বিষয়গুলো বলেন। তবে এই বিষয়গুলো বলতে নিষেধ করেছিলেন, কারণ এই বিষয়গুলো বললে হয়তোবা তাকে আর মাছ ধরতে যেতে দেবেন না। কিন্তু এই বিষয়টা তো বলার দরকার, যদিও বা শুরুর দিকে সুফিয়া নানি কিছুটা গোপন করে রেখেছিলেন। প্রায় 1 মাস পর রমিজ নানা রাতে আবারও মাছ ধরতে গিয়েছেন, এমনকি ভালো মাছও পান। তিনি অনেক মাছ পাওয়ার জন্য বাসায় চলে আসার প্রস্তুতি নেন, যেহেতু অনেক মাছ পেয়েছেন আর কি। তো যখন উনি চলে আসছেন, অর্থাৎ পেছন দিকে ঘুরে আসতে শুরু করেছেন আবার বাড়ির দিকে, বিলের এক সাইডে তখন তিনি পানিতে নড়াচড়ার শব্দ শুনতে পান। রমিজ নানা মনে করেন নিশ্চয়ই বড় মাছ হবে, বিলের কিনারে কম পানিতে এসে রয়েছে। নানা তখন দেরি না করে ওই দিকটাতে গিয়ে দেখেন বড় বড় 2টা গজার মাছ। ঠিক ওই দিনে যেমন 3টা দেখেছিলেন, এখন 2টা। এটা দেখে তো নানা বেশ খুশি। নানা দেরি না করে 2টার ভিতরে যেটা একটু বড় বলে মনে হয়েছে ওইটার দিকে তাক করে টেটা দিয়ে আঘাত করেছেন, কিন্তু না, এবার তার লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। নানা দেখেন যে এগুলোর গায়ে টেটা লাগলো না, এগুলো আর একটু সামনে চলে গেল। নানা আবারও টেটা সংগ্রহ করে আঘাত করলেন, এগুলো আবার একটু সামনের দিকে চলে গেল। নানা কোনোভাবে আঘাত করতে পারছিলেন না, এতবার আঘাত করা হচ্ছে, এগুলো তো পালিয়ে যাওয়ার কথা, কিন্তু এগুলো পালাচ্ছিল না। এভাবে আস্তে আস্তে বিলের ভিতরের অংশের দিকে ওই মাছগুলো চলে যাচ্ছিল, নানাও চলে যাচ্ছিলেন ওই বিলের ভিতরের অংশের দিকে। তখন নানার ভিতরে একটা খেয়াল আসে যে, আরে আমি তো অনেক ভিতরের দিকে চলে এসেছি। তখন নানা বিরক্ত আর রাগ থেকে আর চেষ্টা না করে যখনই পেছনে ঘুরে আসার জন্য রওনা দিয়েছেন, তখনই পেছন থেকে একটা মেয়ের আওয়াজে কেউ বলে ওঠে, কিরে রমিজ, গজার ধরবি না গজার? নানা অনেক সাহসী আর শক্তিশালী মানুষ হওয়ার পরেও এবারে অনেক ভয় পেয়ে যান, কারণ তখন কিন্তু উনি ডাঙাতে না, অনেকটাই পানির ভেতরে। উনি পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখেন তার স্বপ্নে দেখা সেই লম্বা 2টো মেয়ে। তাদের মুখটা ছিল কিছুটা মানুষের মতোই, তবে দাঁতগুলো ছিল নাকি অনেক ছোট ছোট, অনেক দাঁত, ছোট 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 অনেক দাঁত। চোখগুলো টেনিস বলের মতো
বড় বড় গোল, কিন্তু লাল টকটকে না, এগুলো ছিল সবুজ সবুজ এক ধরনের আলো চোখ থেকে ঠিকরে বের হচ্ছিল। কানগুলো ছিল অনেক লম্বা, আর পায়ের জায়গায় মাছের লেজের মতো। সেই অবয়বগুলো বলে ওঠে, রবিজ, তুই অনেক লোভী মানুষ। তোকে সেদিন আমরা কত করে অনুরোধ করলাম মাছটাকে রেখে যেতে, রাখলি না। তারপর বললাম নিজেরা এবং প্রতিবেশী মিলে খাবি, উপকার হবে, বিক্রি করিস না। তুই বেশি দামের আশায় তুই কি করলি, বিক্রি করে দিলি। তুই জানিস তুই যে বড় গজার মাছটাকে মেরেছিলি সে আমাদের বড় ভাই। আমরা পানির জিন, আমরা সাধারণত উপরে খুব কম উঠি। ওই দিন রাত্রে আমাদের বড় ভাই এবং আমরা দুই বোন ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু তুই আমার বড় ভাইকে মেরে দিছিস। যদিও বা এর জন্য তোকে দোষ দেই না, কারণ তুই জানতি না, তাই আমরা তোকে কিছু করি নাই, শুধু মাছটাকে রেখে যেতে বলেছিলাম। তুই সেটাও বুঝলি না, তোকে বিক্রি করতে নিষেধ করেছিলাম, বলেছিলাম নিজেরা এবং গরিব দুঃখী প্রতিবেশীদেরকে নিয়ে খেতে, তাহলে উপকার হতো, আমার ভাইয়ের সোয়াব হতো। কিন্তু তুই কি করলি, বিক্রি করে দিলি টাকার লোভে। আর এমন একজন লোককে বিক্রি করে দিলি লোকের কাছে, সে লোকটাও বেশি সুবিধার না। এটা তুই ঠিক করিস নাই। তুই জানিস না যে আমাদের গোষ্ঠীতে একটা নিয়ম আছে, আমাদের মধ্যে কেউ যদি মাছের রূপ নিয়ে চলাচল করার সময় মানুষের হাতে নিহত হয়, তখন সে পরিপূর্ণ মাছে রূপান্তরিত হয়ে যায়, তার মধ্যে জিনেদের কোনো বৈশিষ্ট্য আর থাকে না। তাদেরকে হালালভাবে কেউ যদি গ্রহণ করে তাতে কোনো ক্ষতি হয় না, অন্যান্য 8-10টা মাছ খেলে যে উপকার হয় সেক্ষেত্রে সেটাও হয়। তবে হ্যাঁ, এটা যদি কেউ বিক্রি করে তাহলে তার ক্ষতি হয়ে যায়, তোর ক্ষতি হবে। তোকে অনেকবার সতর্ক করেছিলাম, তুই লোভের কারণে সবকিছু ভুলে গেছিস। একথা বলেই ওই দুইটা মেয়ে রমিজ নানাকে খপ করে চেপে ধরে আর টানতে টানতে হাঁটু পানি থেকে গলা পানিতে নিয়ে যায়। এরপর নানাকে চুবাতে থাকে। এভাবে অনেকবার চুবানোর পর নানাকে তারা হঠাৎ করে ছেড়ে দেয়, মারে না। ভোরবেলা স্থানীয় কিছু জেলে বিলের পাশে বটতলা নামক একটা জায়গা ছিল, সেখানে নানাকে পড়ে থাকতে দেখে, অর্থাৎ নানাকে ওখান থেকে চুবিয়ে তুলে আবার স্থলভাগে রেখে গিয়েছে। ওই লোকগুলোই মূলত নানাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসে। নানার অবস্থা এতটাই খারাপ ছিল যে নানার পুরো শরীরটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু জীবিত ছিলেন উনি। সন্ধ্যার পর নানার জ্ঞান ফেরত আসে, কিন্তু নানার অবস্থা মোটেও ভালো ছিল না, ঠিক মতো কথা বলতে পারছিল না। শুধু সবাইকে একটাই কথা বলছিল যে আমি মরে যাবো রে, কোনো অন্যায় যদি কারো কাছে করে থাকি আমাকে সবাই মাফ করে দিস। নানা এই ঘটনার পর 4 দিন বেঁচে ছিলেন, তারপর উনি মারা যান। নানার শরীর এতটাই দুর্বল হয়ে গিয়েছিলেন যে নানা কিছু খেতে পারতেন না। নানা মৃত্যুর পূর্বে এই ঘটনা অনেকের কাছেই বলে গিয়েছিলেন, যারাই নানাকে দেখতে এসেছিলেন তাদের কাছেই নানা এই ঘটনার পুরো বিবরণ দিয়ে গিয়েছিলেন, যার কারণেই মূলত এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ অনেকেই জানতে পেরেছিল। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। এবার দ্বিতীয় অডিও ক্লিপে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমরা জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। রাসেল ভাই, আমার নাম হচ্ছে রিপন। আমি আদিতমারির লালমনিরহাট থেকে আজকের ঘটনাটা আমি আপনাকে শেয়ার করতেছি। রাসেল ভাই, আমি একজন ভূতে ফ্যামিলির রেগুলার স্টোরি টেলার। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব এটা আমাদের লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার কানিয়াজান এলাকার একটি ঘটনা আমি শেয়ার করব। ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন শামসুল। ওর বাসা হচ্ছে হাতীবান্ধা থানার কানিয়াজান এলাকায়। তো শামসুলের সাথেই ঘটনাটা ঘটেছিল, এই একটু ভয়ানক ঘটনা, সেটা আমার কাছে শেয়ার করেছেন। আমি সেই ঘটনা এখন শেয়ার করতেছি। আমি ঘটনায় চলে যাচ্ছি। তো শামসুল এবং তার এক বন্ধু, তার নাম হচ্ছে কালাম। তো তারা একদিন চিন্তা করে যে তারা মাছ ধরবে। রাসেল ভাই, প্রথমে বলে নেই এই ঘটনাটা আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। তো শামসুল ভাইয়ের বয়স এখন প্রায় 40-এর কাছাকাছি। যখন তিনি যুবক ছিলেন সেই সময়কার এটা ঘটনা। তো শামসুল ভাই এবং তার এক বন্ধু কালাম তারা চিন্তা করলো যে তারা মাছ ধরতে যাবে।
তো সেই সময় ভাদ্র মাস ছিল। অ্যাকচুয়ালি সেই সময় ভাদ্র মাসের সময় তিস্তা ব্যারেজের ওই জায়গাটায় আহ, কানিয়াজান বলা হয়। ওই এলাকাটার নাম কালিয়াজান এবং কাছাকাছি, তিস্তা ব্যারেজের কাছাকাছি এলাকা। তো তারা তিস্তা ব্যারেজের যে তিস্তার চর আছে সেখানে আসে। আসলে সেই সময় ভাদ্র মাসে থাকার কারণে পানি অনেক নিচে নেমে যায়। তো নিচে নেমে যাওয়ার কারণে জাল দিয়ে মাছ ধরার প্রয়োজন পড়ে না। তারা মাছ ধরার জন্য এক ধরনের আহ, কোস বা আমরা গ্রাম্য ভাষায় বলি যে খোসা। তো সেদিন তারা চিন্তা করে যে খোসা দিয়ে তারা মাছ ধরবে। শুধুমাত্র হাতে হারিকেন বা টর্চ লাইট দিয়ে তারা হলো মাছ দেখে এবং সেই মাছকে টার্গেট করে আসলে তারা খোসা দিয়ে মাছ ধরে। তো তারা সেদিন মাছ ধরার জন্য শামসুল ভাই এবং তার বন্ধু আহ, তিস্তার চরে চলে আসে এবং চলে আসার পর তারা অনেকক্ষণ মাছ ধরে। তারা বেশ মোটামুটি কিছু মাছ পেয়েছিল। তো মাছ পাওয়ার পর তারা যখন একটা সময় একটা ঢিপি আছে, ওই ঢিপির মধ্যে চলে যায়। সেই ঢিপিতে কাছাকাছি যাওয়ার পরে তারা একটা আয়না খুঁজে পায়। যখন তারা হলো টর্চ লাইট দিয়ে, তাদের সাথে হারিকেন প্লাস টর্চ লাইট দুইটাই ছিল। একজনের হাতে হারিকেন, একজনের হাতে টর্চ লাইট ছিল। তো কালাম যখন হলো শামসুল ভাইয়ের বন্ধু কালাম যখন টর্চ লাইট দিয়ে মাছ দেখার জন্য পানির পুকুরে, সরি, পানির মধ্যে ফেলতেছিল আলো। তো হঠাৎ করে দূরের মধ্যে সে যে ঢিবির কথা বললাম সেখানে হঠাৎ করে লাইটের আলো চলে যায় এবং সেখানে সে একটা মানে চিকচিক করতে কিছু একটা দেখে, মনে হয় যে আয়নার মতো প্রতিফলিত হলো লাইটের আলোটা লেগে। তো কালাম ভাই একটু বেশ অবাক হলেন এবং তিনি সেদিকে এগিয়ে গেলেন এবং যে দেখলেন যে একটা ছোট্ট একটা আয়না, 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি এরকম একটা আয়না হবে, ছোট্ট একটা আয়না বালুর উপর পড়ে আছে। আয়নাটা দেখতে অনেক প্রাচীন, চতুর্পাশে কাঠ দিয়ে লাগানো, আর সেই কাঠের উপর অনেক সুন্দর সুন্দর খোদাই করা, নকশা করা। তো আয়নাটা দেখতে সুন্দর, অনেক সুন্দর একটা আয়না, অদ্ভুত এবং অনেক সুন্দর। তো কালাম ভাই কি করে, উনি আয়নাটা হাতে তুলে নেন এবং পরিষ্কার করেন, পানি দিয়ে পরিষ্কার করার পর তিনি যখন নিজের ফেসটা দেখার চেষ্টা করেন, তো তিনি দেখেন যে তার ফেস দেখা যাচ্ছে না। মানে আয়নার ভিতরে মানুষের নর্মালি ফেস দেখা যায়, তো তিনি দেখেন যে তার ফেস দেখা যাচ্ছে না। তো তিনি বেশ অবাক হন যে এটা কিভাবে সম্ভব। তো তার বন্ধু শামসুল ভাইকে দেখান। শামসুল ভাইকে যখন দেখেন তো তিনিও অনেক অবাক হন এবং ভাবেন যে এটা অবশ্যই কোনো এটা স্বাভাবিক কোনো আয়না নয়, কারণ নর্মালি এলাকার আয়নাগুলো তো এই ধরনের কিনতেও পাওয়া যায় না। আর এটা কোথা থেকে এলো, এত ডিজাইন করা, নকশা করা, মানে পুরনো একটা প্রাচীন ডিজাইন, এরকম একটা আয়না। তো শামসুল ভাই যেহেতু চালাক প্রকৃতি ছিলেন, তো তিনি বললেন যে কামাল, তুই হলো আয়নাটা ফেলে দে, এটা কোনো সাধারণ আয়না মনে হচ্ছে না। তো এরপর কালাম ভাই আয়নাটা ফেলে দিলেন না এবং তিনি যখন খুঁটিয়ে খুঁটিয়ে আয়নাটা দেখতে শুরু করলেন, তো তিনি যেটা দেখলেন সেটা দেখার জন্য দুইজনে প্রস্তুত ছিল না। তারা দেখেন সে আয়নার ভিতর একটা ঘর এবং সেই ঘরের ভিতরে একটা বাচ্চা বসে আছে এবং সেই বাচ্চাটা কান্না করতেছে, যদিও তারা সাউন্ড পাচ্ছে না। আহ, তারা দেখতেছে সেই আয়নার ভিতরে একটা ঘরের মধ্যে একটা বাচ্চা কান্না করতেছে। তো এটা দেখে শামসুল ভাই তো বেশ অবাক হলেন, কালাম ভাইও তো অনেক ভয় পেলেন। তো এটা ভয় পেয়ে তারা সেই আয়নাটা পানির মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন এবং তারা যখন বাসায় ফিরে আসবে, অলরেডি তারা অনেকগুলো মাছ ধরেছে এবং যেহেতু এই ধরনের একটা ঘটনা ঘটলো বা এখানে তারা থাকার জন্য নিরাপদ মনে করলো না, ঠিক সেই সময় তারা অনুভব করলেন যখন বাসায় আসার সময় তিস্তা চর দিয়ে তারা আসতেছেন, সেই সময় তারা একটা সামনে একটা ঢিপির মধ্যে, আগের ঢিপি থেকে এটা একটা বড় ঢিপি বলতে, ঢিপি বলতে বোঝাচ্ছি এখানে আহ, নদীর পানি যে যাচ্ছে, তো পানি কমে যাওয়ার কারণে নদীর মাঝে হলো বড় ধরনের একটা বালুর চর জেগে ওঠে, এটাকে বলা হয় ঢিপি। তো এই ঢিপির মধ্যে তারা দেখে যে একটা সিন্দুক ভেসে আছে। সিন্দুকটা লম্বা বা চওড়ায় প্রায় হলো 4 ফিট বাই 6 ফিট, এত বড় একটা সিন্দুক। এবং সেই সিন্দুকটার অর্ধেকটা বালির মধ্যে হচ্ছে গেঁথে আছে এবং আর অর্ধেকটা উপরের দিকে ভেসে আছে।
তো তারা এই সিন্দুকটা দেখে তো বেশ অবাক হয়ে যায় এবং তারা চিন্তা করেছে, তারা দুই বন্ধু চিন্তা করে যে এখানে এই সিন্ধুক আসবে কিভাবে, এটা তো করেই সম্ভব না। আর আর অনেকদিন থেকে তো তারা মাছ ধরে, রেগুলার মাছ ধরে, কিন্তু আজকে এতদিন তো তারা ঢিবি দেখেনি, তাহলে আজকে কেন এই ঢিবিটা দেখতেছে, ঢিবির মধ্যে এই সিন্ধুকটা দেখতেছে। এই ঢিবিতে এর আগে তো তারা সিন্ধুক দেখেনি। তো তারা কৌতূহল মেটানোর জন্য যখনই তারা আহ, সেই ঢিবির মধ্যে গেল এবং যখন কালাম কালাম যখন সেই সিন্দুকটার কাছে গেল এবং যখন স্পর্শ করলো সেই সিন্দুকটা, তখন একটা খট করে একটা শব্দ হয়ে সেই সিন্দুকটার ঢাকনার আহ, 1 ইঞ্চির মতো খুলে গেল। বলে নেই রাসেল ভাই, পুরো সিন্দুকটা কিন্তু কাঠের বাক্সের ছিল এবং নকশা করা ডিজাইনের ছিল। মনে হচ্ছিল অনেক প্রাচীন আমলের একটা কোনো খাজানার সিন্দুক। তো শামসুল ভাই যে বুঝতে পেরেছিলেন এটাও হলো আগেরকার মতো আয়নার মতো কোনো একটা কিছু খারাপ কোনো কিছু হবে। তো শামসুল ভাই মানা করতেছিলেন যে, কালাম ওটাকে স্পর্শ করিস না, ওটা দেখার চেষ্টা করিস না, এটা অবশ্যই আয়নার মতো কোনো খারাপ কিছু হবে, তুই চলে আয়, আমরা বাসায় চলে যাই, এখানে আজকে থাকার নিরাপদ মনে হচ্ছে না। কিন্তু কামাল লোভে পড়ে সে এটাকে আহ, কি বলে গহনা বা এ ধরনের কোনো মূল্যবান কিছু পাওয়ার আশায় সে সিন্দুকের কাছে যায় এবং সেই সিন্দুকটা ঢাকনা যে খুলেছিল সেই ঢাকনাটার থেকে সে আরো সরানোর চেষ্টা করে। তো যখনই সে ঢাকনাটা সরায় কালাম ভাই, তখনই সে দেখে সে ঢাকনার ভিতরে মানে সিন্দুকের ভিতরে একটা কঙ্কাল শুয়ে রাখা এবং সেই কঙ্কালটা পুরো একটা রাজকীয় পোশাকে মোড়ানো। এটাকে দেখে মনে হচ্ছে যে কোনো একটা সময়ে কোনো একটা রাজা এই বাক্সের মধ্যে মমি করে রেখেছিল তার রাজকীয় পোশাক পরিয়ে। তো কালাম ভাই এটা দেখে তো খুবই ভয় পেয়ে যায় এবং সে ছিটকে পড়ে যায়, সেই সিন্দুক থেকে একটু দূরে ছিটকে পড়ে যায়। এবং ছিটকে পড়ার কারণ হচ্ছে যখনই সে সেই সিন্দুকের ঢাকনাটা সরায়, তখনই একটা নীল আলো যেন বিগড়িত হয় সেই সিন্দুক থেকে এবং সেই আলোর একটা প্রভাবে ধাক্কা খেয়ে কালাম ভাই দূরে ছিটকে পড়ে যায়। তো এটা দেখে তো শামসুল ভাই প্রচন্ড পরিমাণ ভয় পায় এবং সে সেখান থেকে দৌড়ে হলো তিস্তার কিনারায় চলে আসে এবং দৌড়ে এসে সে শামসুল ভাইকে সে কামাল ভাইকে বারবার ডাকতে যায়, কামাল চলে যায় চলে যায়, এটা ভালো কিছু নয়। কিন্তু কামাল ভাইয়ের কোনো শব্দ শোনা যাচ্ছিল না। তো এরপর শামসুল ভাই অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু কামাল ভাইয়ের আর কোনো সাউন্ড পাওয়া যাচ্ছিল না। এবং যে সে যখন কাছাকাছি শামসুল ভাই যখন কাছাকাছি যে কামাল ভাইকে দেখার চেষ্টা করে, সেই সিন্দুক থেকে প্রায় 50 ফিট দূরে থেকে সে দেখতে পায় যে সেই সিন্দুক থেকে এক ধরনের ছোট ছোট পুতুল লাফ দিয়ে বের হচ্ছে এবং সেই পুতুলগুলো কামাল ভাইকে অনবরত কামড় দিয়ে দিয়ে যাচ্ছে। এবং কামাল ভাই সেই ঢিবির মাটিগুলো মনে হঠাৎ করে পানিতে নরম হয়ে গেছে এবং সে ধীরে ধীরে মাটির নিচে ডুবে যাচ্ছে। এটা দেখে শামসুল ভাই প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায় এবং সে বাড়ির দিকে দৌড়ানো শুরু করে। কিন্তু শামসুল ভাই অনুভব করে তার জন্য রাস্তা শেষ হচ্ছে না। এক সময় সে এত পরিমাণ দৌড়ার কারণে সে প্রচন্ড পরিমাণ ক্লান্ত হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তার আর কিছুই মনে নেই। পরের দিন স্থানীয়রা জেলেরা যারা রেগুলার দিনের বেলা মাছ ধরে তিস্তার চরে, তারা শামসুল ভাইকে খুঁজে পায় এবং তারা যখন তাকে জ্ঞান ফেরায়, পরে শামসুল ভাই ঘটনাটা শেয়ার করেন যে এরকম কামাল ভাই এরকম এরকম ঘটনা ঘটেছিল কামাল ভাইয়ের সাথে। তো পরে সেখানে পুলিশ আসে, স্থানীয় হাতীবান্ধা উপজেলার পুলিশ আসে। তো পুলিশ আসার পর এবং এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করছিল কামাল ভাইকে, কিন্তু দুঃখজনকভাবে কামাল ভাইকে আর খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাটা হাতীবান্ধা জেলার তিস্তা ব্যারেজ সংলগ্ন আহ, ওই এলাকায় এটা সবার মুখে মুখে এই ঘটনাটা প্রচলিত। ঘটনাটা যদিও বেশ 20 বছর আগে, কিন্তু ঘটনা খুবই লোমহর্ষক একটা ঘটনা ছিল। তো শামসুল ভাই এখনো তিনি ভালো আছেন, তিনি এখনো বেঁচে আছেন।
তো তিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন। তিনি আসলে জানেন যে আমি যেহেতু রেগুলার ভূতে ফেমে ঘটনা শেয়ার করি, যার কারণে তিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন। তো রাসেল ভাই, আমার কাছে ঘটনাটা অনেক ভালো লেগেছিল, যার কারণে ঘটনাটা আমি আপনার কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে থাকে তাহলে ভূতে ফেমে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আরো একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটি একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইবো না, কারণ আমি জানি আপনি ভালোর দলে। যেহেতু 2010 সাল থেকে আপনার সঙ্গে ছিলাম, আছি, আর যতদিন এই পথ চলা আপনার সঙ্গেই থাকবো। আমি জিএম নিশাত জাহান, যশোর মনিরামপুর থেকে বলতেছি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক। আশা করি সকলের ভালো লাগবে। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি ঘটে আমারই একটা ফ্রেন্ডের সাথে। ঘটনার ভিতরে যে সকল নাম ব্যবহার করব, সকল নামই ছদ্মনাম হিসাবে ব্যবহার করব। ছদ্মনাম কেন ব্যবহার করব সেটা ঘটনার ভিতরেই আপনারা জানতে পারবেন। যেহেতু ঘটনাটা অনেক বড়, তো আর বেশি কথা বলবো না, আমি আমার ঘটনায় চলে যাই। আমার ফ্রেন্ড আমার সাথে ঘটনাটি যেভাবে শেয়ার করছে, আমি তার মতো করেই বলার চেষ্টা করতেছি, বাট ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি অতটাও ভালো গুছিয়ে কথা বলতে পারি না। ফ্রেন্ডের নাম বিপ্লব, ছদ্মনাম। বিপ্লব আমার সাথে যেভাবে ঘটনা শেয়ার করছে, আমি বিপ্লবের মতো করেই বলতেছি। আমি বিপ্লব। আমি যখন 10ম শ্রেণীতে পড়ি, 8ম শ্রেণীর একটা মেয়েকে খুব বেশি ভালো লাগে। ভালো লাগা থেকে এক পর্যায়ে তাকে আমি ভালোবেসে ফেলি। তো ভালোবাসার একটা পর্যায়ে মেয়েটাকে আমি প্রপোজ করি, কিন্তু মেয়েটা আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে না, আমার প্রপোজাল প্রত্যাখ্যান করে। তো আমি আমার মনকে এটা ভেবে সান্ত্বনা দিই যে একটা মেয়েকে ফার্স্ট টাইম প্রপোজ করলাম, সে তো আর এক চান্সেই হ্যাঁ করবে না, তার পিছু ঘুরতে হবে। ঘুরতে ঘুরতে হয়তো বা একটা দিন সে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। তো যে কথা সেই কাজ, আমি মেয়েটার পিছে সময় ব্যয় করতে থাকি, মেয়েটাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকি। তো কোনোভাবেই মেয়েটাকে ইমপ্রেস করতে পারতেছিলাম না, বা কোনোভাবে রাজি হচ্ছিল না। এভাবেই দিনকাল কাটতে থাকে। একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই, পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হই, কলেজে ভর্তি হই। কলেজে ভর্তি হওয়ার পরে মেয়েটার সাথে যোগাযোগ একটু কম হয়ে যায়, বাট ভালোবাসাটা বাড়তে থাকে। এখানে বলে রাখি, মেয়েটার বাড়ি আমাদের বাড়ির থেকে মাত্র 5 মিনিটের পথ। আমি যে স্কুলে পড়াশোনা করতাম, ওই স্কুলে যাওয়ার পথে আর কি মেয়েটার বাড়ি পড়ে। তো যেহেতু আমি ওই স্কুল মাঠেই খেলাধুলা করতাম, আর সেহেতু এই খেলাধুলা করতে যাওয়ার সময় আসার সময় মেয়েটাকে দেখার চেষ্টা করতাম, কথা বলার চেষ্টা করতাম। কখনো হতো, কখনো হতো না। তো এভাবেই দিনকাল কাটতে থাকে। এখানে মেয়েটার নাম আমি সুমি হিসাবেই ধরি, ছদ্মনাম। বলে রাখি, আমার স্বাস্থ্য ভাই মিনারুল, ছদ্মনাম। সুমি মিনারুল একই ক্লাসে পড়তো। আর মিনারুল আর সুমির ভিতরে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মিনারুল আর আমি যেহেতু সমবয়সী, 2-1 বছরের ছোট বড়, তো বন্ধুর মতোই চলাফেরা করতাম, খেলাধুলা চলাফেরা সবই একসাথে করতাম। তো আমি মিনারুলের সাথে আমার কথাগুলো শেয়ার করি যে তোদের ক্লাসের আর সুমিকে খুব ভালো লাগে, তাকে আমি ভালোবেসে ফেলছি, তা তুই একটু সুমিকে বলে দেখ সুমি কি বলে। তো মিনারুল বলে যে আচ্ছা ঠিক আছে, আমি সুমির সাথে কথা বলবো, কথা বলে দেখি সুমি কি বলে। মিনারুল সুমিকে বলে আমার সম্পর্কে, বাট মিনারুলের সাথেও একই কথা বলে যে প্রেম ভালোবাসা আমার জন্য না, বা আমি এই মুহূর্তে প্রেম ভালোবাসা করতে চাই না। তো আমি তারপরেও হাল ছাড়ি না, সুমির পিছে সময় ব্যয় করতে থাকি, তাকে ইমপ্রেস করার চেষ্টা করি, তার পিছে ঘুরতে থাকি। তো কোনোভাবেই তাকে আমি রাজি করতে পারতেছিলাম না। এভাবেই কেটে যায় আরো 2টা বছর। আমি এইচএসসি পরীক্ষা দিই। এইচএসসি পরীক্ষার পরে যে 3টা মাস থাকে অবসর সময়, ওই 3টা মাসে আমি মানে একটা সিদ্ধান্ত গ্রহণ করি যে একটা মেয়ের পিছে আমি 3টা বছর ঘুরলাম,
বাট তাকে রাজি করাতে পারলাম না। তো যে কোনোভাবেই তাকে আমার করে আমি শুনবো। মনের ভিতরে একটা জিদ চলে আসে, আর জিদের কারণে আমি সিদ্ধান্ত নিই যে আমি সুমির উপরে ব্ল্যাক ম্যাজিক করব। তো যে ভাবা সেই কাজ, আমি কবিরাজ খুঁজতে থাকি, 2-3 জায়গা থেকে ব্ল্যাক ম্যাজিক করি, কিন্তু কোনো ফল পাই না। তো যেহেতু 2-3 জায়গা থেকে ব্ল্যাক ম্যাজিক করছি, কোনো ফল পাই নাই, তো আরো কবিরাজ খুঁজতে থাকি। একটা পর্যায়ে আমি একটা কবিরাজের সন্ধান পাই আমাদের বাড়ির থেকে আনুমানিক 30-35 কিলো দূরে। তো আমি সেই কবিরাজের বাড়িতে যাই। যাওয়ার পরে আমি দেখি যে কবিরাজ দুপুরবেলায় খাওয়া দাওয়া করতেছে। তো আমাকে দেখে কবিরাজ জিজ্ঞাসা করে, বাবা তুমি কে, কোথা থেকে আসছো, কেন আসছো? তো আমি কবিরাজকে বলি, আপনি খাওয়া দাওয়া শেষ করেন, খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আপনার সাথে কথা বলবো। কবিরাজ আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি বারান্দায় বসো, আমি খাওয়া দাওয়া শেষ করে আসি। তো আমি বারান্দায় বসি, বসার পরে কবিরাজ আসে। আসার পরে আমার কাছে জিজ্ঞাসা করে যে আমি কেন আসছি। তো আমি কবিরাজের সাথে সব কথা খুলে বলি যে আমি একটা মেয়েকে ভালোবাসি, আজ 3টা বছর ধরে তার পিছু পিছু ঘুরতেছি, বাট তাকে আমি কোনোভাবে রাজি করাতে পারিনি। তো আপনি কবিরাজি বিদ্যার মাধ্যমে কোনো কিছু করতে পারবেন কিনা? তো কবিরাজ আমাকে বলে যে হ্যাঁ আমি পারবো, তবে আমাকে কিছু জিনিস জোগাড় করে দিতে হবে। তো আমি বলি যে কি জিনিস জোগাড় করে দিতে হবে? তো কবিরাজ বলে যে জিনিসগুলো জোগাড় করে দেওয়ার পরে আমি যে প্রসেসিং গুলো তোমাকে বলবো, সেই প্রসেসিং গুলো যদি তুমি 100% পূরণ করতে পারো তাহলেই আমার কবিরাজি বিদ্যা সফল হবে, আর যদি না করতে পারো তাহলে কোনো ফল পাবা না। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে, কি জোগাড় করতে হবে? তখন কবিরাজ আমাকে বলে যে কিছু পরিমাণ সরিষা, মেথি, আর সরিষার তেল, আর 3টা ডিম। তো আমি কবিরাজের বলি যে আমি এটা এখনই তো বাজার থেকে কিনে আনতে পারবো। কবিরাজ আমাকে বলে যে না, বাজার থেকে কিনে আনলে হবে না, আমি যেভাবে বলবো সেইভাবেই জিনিসপত্রগুলো জোগাড় করতে হবে, সংগ্রহ করতে হবে। তো আমি বলি যে আচ্ছা বলেন। তো কবিরাজ আমাকে বলে যে সরিষার মেথি তুমি যে দোকান থেকে কিনবা, দোকানদার যে দাম চাইবে সেই দামই তোমাকে দিয়ে আসতে হবে, কোনো দামাদামি করতে পারবা না। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। আর সরিষার তেল, এটা তোমাকে জোগাড় করতে হবে এমন ভাবে যে যেখানে সরিষা ভাঙ্গায় অর্থাৎ ঘানি, ঘানিতে সকালবেলায় ফার্স্ট সিরিয়ালের যে লোকটা সরিষা ভাঙ্গানোর জন্য আসবে, আর ওই সরিষা ভাঙ্গানোর সময় প্রথম যে ফোঁটা তেল বের হবে, ওই প্রথম ফোঁটা তেল তোমাকে সংগ্রহ করতে হবে, আর সঙ্গে আরো কিছু তেল তুমি মিশাই নিয়ে আসবা। আর 3টা ডিম হতে হবে, একটা মুরগির লাইফে প্রথম যে ডিম পারে ওই ডিম হতে হবে, অর্থাৎ মুরগির প্রথম ডিম হওয়া লাগবে, 3টা ডিম, 3টা মুরগির। তো আমি এটা শুনে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যায় যে একটা মুরগি কবে কখন প্রথম ডিম পাড়তেছে সেটা আমার পক্ষে তো জানা সম্ভব না। তো আমি এটা কিভাবে ম্যানেজ করব? তো কবিরাজকে আমি বলি যে আঙ্কেল, এটা আমি কিভাবে ম্যানেজ করব, তা আপনি কি একটু পারেন না এটা ম্যানেজ করে দিতে? তো কবিরাজ প্রথমে না করে। তো আমি কবিরাজকে অনেক অনুরোধ করি, অনুরোধ করার পরে কবিরাজ এক পর্যায়ে আমার কাছে কিছু টাকা দাবি করে যে তুমি এই টাকাটা দিতে পারলে আমি ডিম ম্যানেজ করে দিব। তো আমি তাতে রাজি হই। তো কবিরাজ আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও, তো আমি ডিম ম্যানেজ করার পরে তোমাকে ফোন দিব, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, ফোন দেওয়ার পরে তুমি আসবা। তো আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে আমি অন্যান্য যে জিনিসপত্রগুলোর কথা বলছে আমি সেগুলো সংগ্রহ করি। সংগ্রহ করে কবিরাজের জন্য অপেক্ষা করতে থাকি যে কবিরাজ কবে ফোন দেয়। আনুমানিক 10-12 দিন পরে কবিরাজ আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে তুমি কালকে আসো, তোমার কাজ আমি কালকে করব রাত 10টার সময়, 10টার পরে। তো আমি বাসার থেকে সেইভাবে রওনা দিই। আনুমানিক 9টা 9:30টার সময় কবিরাজের বাসায় যে উপস্থিত হই। কবিরাজ আমাকে বলে যে অন্যান্য জিনিসপত্রগুলো নিয়ে আসছি কিনা।
তো আমি বলি যে হ্যাঁ নিয়ে আসছি। তো কবিরাজের হাতে সব বুঝাই দিই। বুঝানোর পরে কবিরাজ আমাকে বলে যে আমি যেদিকে যাব তুমি আমার সঙ্গে সঙ্গে যাবা আর কি। তো কবিরাজ হাঁটতে থাকি, আমি কবিরাজের পিছে হাঁটতে থাকি। আনুমানিক 25 থেকে 30 মিনিট হাঁটার পরে আমরা উপস্থিত হই একটা শ্মশানের কাছে। এখানে বলে রাখি, শ্মশানে যাওয়ার সময় মানে কিছু দূর থেকে কোনো আলো বা কোনো বাড়িঘর বা কোনো আলো আর দেখতে পায় না, অর্থাৎ শ্মশানটা একটা নিরিবিলি জায়গা, আশেপাশে কোনো বাড়িঘর নাই। এখানে শ্মশানটার বর্ণনা দিয়ে দিই। শ্মশানটা একটা ছোট খালের উপরে অবস্থিত। শ্মশানের আশেপাশে প্রচুর পরিমাণে বন জঙ্গল বাগান। আর শ্মশানটা যে আহামরি বড় তাও না, ছোটখাটো একটা শ্মশান। তো শ্মশানে ঢোকার আগে কবিরাজ আমাকে বলে যে তোমার কাছে কি ফোন আছে? তা আমি বলি যে হ্যাঁ আছে, ফোন আছে। তা কবিরাজ আমাকে বলে যে ফোনটা বন্ধ করো। আমি ফোনটা যখন বন্ধ করি তখন দেখি যে 11টা বাজতে 2 মিনিট বাকি আছে। তো আমরা শ্মশানের ভিতরে ঢুকি। ঢোকার পরে কবিরাজ মাটিতে একটা বৃত্ত আঁকে। বৃত্ত আঁকার পরে আমাকে ওই বৃত্তর ভিতরে বসতে বলে। আর বলে যে এর ভিতরে, এই শ্মশানের ভিতরে যাই হয়ে যাক না কেন, আমি না ডাকা পর্যন্ত তুমি যেন বৃত্ত থেকে বের হবা না। তা আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো আমাকে বৃত্তর ভিতরে বসিয়ে কবিরাজ শ্মশানের যে চিতা আছে যেখানে মানুষ পোড়ায় ওর উপরে ওঠে সকল জিনিসপত্র নিয়ে। তো উঠে কবিরাজ তার আসনে বসে। আসনে বসে রিচুয়াল শুরু করে। তো রিচুয়াল শুরু করার 1-2 মিনিট পর থেকেই আর কি শ্মশানের ভিতরে ঝড় শুরু হয়, প্রচুর পরিমাণে ঝড়। এত ঝড় যে সে মনে হচ্ছিল যে সকল গাছপালা আমাদের গায়ের উপরে এসে পড়বে ভেঙে চুরে, সেরকম একটা অবস্থা। কিন্তু কোনো বাতাস শরীরে লাগে না, গায়ে লাগে না। তো মানে খুব বেশি ভয় করতেছিল, যার কারণে আমি চোখ বন্ধ করে ফেলি। যেহেতু বাতাস আমার গায়ে লাগতেছে না, তো আমি চোখ বন্ধ করে ফেললে তো আর কোনো কিছু দেখতে পারবো না। তো যার কারণে আমি চোখ বন্ধ করে ফেলি। চোখ বন্ধ করে যখনই ফেলি তখনই শুরু হয় অন্য একটি ঘটনা। ঘটনাটা এরকম যে প্রথমে কিছু হাসির শব্দ ভেসে আসে, পরবর্তীতে কান্নার শব্দ, মানে কানের ভিতরে আসে আর কি কান্নার শব্দ। কান্নার শব্দ থেমে যে শুরু হয় একটা পৈশাচিক চিৎকার, মানে সেই চিৎকারের কথা আসলে ভাষায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব না। তো এতটুকু বলতে পারি, চিৎকারটা ছিল এমন, কোনো মানুষ যদি মারা যায় আর মৃত্যুর সময় যে কষ্টটা পায়, সেই কষ্টের কারণে যদি কেউ চিৎকার করে সেরকমই চিৎকার আর কি। তো এমনটাই মনে হচ্ছিল যে শয়ে শয়ে মানুষ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, আর সেই কাতরানোর শব্দটাই কানে ভেসে আসতেছে। তো আস্তে আস্তে শব্দটা বাড়তে থাকে। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে আমার কান ফেটে যাবে, সেরকম একটা অবস্থা। কোনো কিছু সহ্য করতে না পেরে আমি কান এঁটে ধরি, কিন্তু শব্দের মতোই হয়ে যায়। কান এঁটে ধরলেও কোনো কাজ হয় না। এভাবে কতক্ষণ সময় যায় বলতে পারি না। একটা সময় দেখি যে ঝড়ও নাই, কোনো শব্দও নাই, সবকিছুই ঠান্ডা। তো আমি তখনও চোখ খুলি না। তো মানে পাশ থেকে শুনে যে কবিরাজ আমাকে ডাকতেছে যে ওঠো। আমি উঠে কেবলমাত্র পা বৃত্ত থেকে বের করব, এর ভিতরেই কবিরাজ চিতার উপর থেকে আমাকে ধমকের স্বরে বলে যে তোমাকে না বলছি যে যাই কিছু হয়ে যাক বৃত্ত থেকে বের হবো না আমি না ডাকা পর্যন্ত। তো কবিরাজ যখন এই কথা বলে আমি একটু অবাক হই যে এই মাত্রই না আমাকে ডাকলো। তো কোনো কিছু না বুঝে আমি আবারও বৃত্তর ভিতরে বসে পড়ি, আবারও চোখ বন্ধ করে ফেলি, কান এঁটে ধরি, আবারও সেই শব্দ, আবারও সেই ঝড় শুরু হয়। এইভাবে কতক্ষণ যায় জানি না, মনে হয় 15-20 মিনিট এইভাবে চলে। তো চলার পরে রিচুয়াল শেষ হয়, কবিরাজ আসে, এসে আমার গায়ে হাত দিয়ে আমাকে ডাকে। ডাকার পরে আমরা বের হই, শ্মশান থেকে বের হই। বের হওয়ার পরে আমি ফোনটা অন করি। ফোনটা অন করেই আমি অবাক হয়ে যাই যে আমি দেখি যে ভোর 4টা বাজে। তো আমি একটু অবাক হই এই কারণে যে আমরা ঢুকছি 11টার সময়, আনুমানিক 1 ঘন্টায় লাগুক, তার বেশি লাগার কথা না, 4টা কিভাবে বাজে এই ভাবতে ভাবতেই আর কি কবিরাজের বাসায় চলে আসি।
যেহেতু সারা রাত জাগা ছিলাম, একটু ক্লান্ত, তো আমি কবিরাজের বাসায় যেয়ে ঘুমাই পড়ি। সকালবেলায় কবিরাজ যে আমাকে ঘুম থেকে ডেকে তোলে, ঘুম থেকে ডেকে তুলে বলে যে এই যে রিচুয়াল করছি, এখন আমি যেভাবে যা করতে বলবো সেভাবে যদি তাই করতে পারো তাহলে তুমি সাকসেস হতে পারবা, যদি না করতে পারো তাহলে আর কোনো কিছু করার নাই, কোনো কিছু হবে না। তো আমি বলি যে কি করতে হবে বলেন। তখন কবিরাজ একে একে সবগুলা জিনিস বের করে, প্রথমে মেথি আর সরিষা বের করে দিয়ে বলে, আর সঙ্গে কিছু পরিমাণ সিঁদুর। তো কবিরাজ আমাকে বলে যে এই মেথি আর সরিষা একসঙ্গে পোড়াতে হবে, যখন পোড়াবা তখন ওই সিঁদুর আর কি ওর ভিতরে ছিটাই দিতে হবে। আর এই যে সরিষার তেল, এটা মেয়ের শরীরে কোনোভাবে লাগাই দিতে হবে অথবা ছিটাই দিতে হবে। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে ডিম বের করে, 3টা ডিম, 3টা ডিমের গায়ে 3 কালারের লেখা, একটা ডিমের গায়ে সাদা কালারের লেখা আরবিতে, আর একটা ডিমের উপরে কালো কালার দিয়ে লেখা, একটা ডিমের উপরে লাল কালার দিয়ে লেখা, সবই আরবিতে লেখা। তো আমাকে বলে যে এই সাদা কালারের লেখা যে ডিমটা, এটা পুঁততে হবে দোচুলায়, অর্থাৎ আমাদের যশোরের ভাষায় মাটির চুলা, এক পাশে তরকারি এক পাশে ভাত, মানে কাঠ ঢুকানো ছিদ্র একটাই, যাকে আমাদের যশোরের ভাষায় দোচুলা বলে, অন্যান্য জায়গায় কি বলে আমি জানি না। তো দোচুলায় পুঁততে হবে। মনে রাখতে হবে যেদিন রাতে তুমি এই ডিমটা পুঁতবা, ওই দিন পরের দিন সকাল বেলায় ওই চুলায় রান্না হওয়া লাগবে। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। আর লাল কালার আর কালো কালারের যে লেখা যে ডিম দুইটা, এটা পুঁততে হবে জোড়া কবরে, অর্থাৎ স্বামী স্ত্রীর কবরে। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো কবিরাজ এখানে বলে যে এই ডিম পুঁতা আর সরিষা পোড়ানো এটা একই রাতে করতে হবে, আর মনে রাখতে হবে রাত 12টার পরে 4টার ভিতরে করতে হবে, অর্থাৎ 12টার আগেও করা যাবে না, 4টার পরেও করা যাবে না। তো আমি সবকিছু বুঝে নিয়ে কবিরাজের কাছ থেকে বিদায় হয়ে বাড়ি চলে আসি। বাড়ি চলে এসে ভাবতে থাকি যে এখন কিভাবে কি করা যায়। আমার অতটাও সাহস ছিল না যে আমি একা একা কোনো কিছু করব। তো এখানে বলে রাখি, আমি কবিরাজের কাছে একটা প্রশ্ন করি যে আমি মানে একা একা কাজ করা যাবে কিনা বা অন্য কেউ করলে হবে কিনা। তো কবিরাজ আমাকে বলে যে একা একাই করতে হবে, কিন্তু অন্য যে কেউ করলে হবে। তো মনে রাখতে হবে যে সঙ্গে লোকও যাওয়া যাবে। মনে রাখতে হবে যে কবরে তোমরা ডিমটা পুঁতবা, ওই কবর থেকে এতটাই, মানে যে পুঁততে যাবে তার থেকে এতটাই দূরত্বে থাকতে হবে যে একে অপরের কেউ কাউকে যেন দেখতে না পায়। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো আমি বাসায় আসার পরে ভাবতে থাকি যে কি করব। তো একটা পর্যায়ে আমি মিনারুলের সাথে সব ঘটনা শেয়ার করি। তো মিনারুল আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, কবে কি করবে আমাকে একটু জানাস, আমি তোর সঙ্গে থাকবো। এখানে বলে রাখি আমার ফুপুর বাড়ি আমাদের বাড়ির থেকে একটু দূরে। তো আমার ফুফাতো একটা ভাই আছে যার নাম হলো মামুন। আমরা 3 জন, মামুন, আমি আর মিনারুল, প্রায় সমবয়সী, চলাফেরা খেলাধুলা সব একসঙ্গেই। তো আমি মামুনের সাথেও ঘটনাটা শেয়ার করি যে এই করছে, এখন কি করা যায়। তো মামুনও আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমিও থাকবো তোর সাথে। তো আমরা একটা দিন ঠিক করি যে অমুক দিন এই কাজটা করব। তো যেদিন করব এই দিন রাত্রেবেলায় সন্ধ্যা থেকে রাত 12টা বাজার অপেক্ষা করতে থাকি সবকিছু কমপ্লিট করে। তো 12টার সময় আর কি আমি ডিম পোতার জন্য দোচুলা খুঁজতে খুঁজতে ওই ফুফুদের বাড়ি পাই। মামুন আমাকে বলে যে আমাদের বাড়ি দোচুলা আছে, তো সকালবেলায় মা ওই জায়গায় রান্না করে, আর দোচুলায় রান্না করে। তো আমি যে মামুনদের বাড়ি যে দোচুলা আছে ওখানে ডিমটা পুঁতে রেখে আসি 12টার পরে। আর পরবর্তীতে খুঁজতে থাকি জোড়া কবর। তো বেশি খোঁজাখুঁজি লাগে না, প্রথম কবরটা পেয়ে যায় আমাদের মসজিদের সামনেই একটা জোড়া কবর, স্বামী স্ত্রীর কবর। তো মামুন বলে যে আমি ওই জায়গায় যাচ্ছি। যেহেতু মসজিদের সামনে আশেপাশে বাড়িঘর আছে, কোনো ভয়ের কোনো কিছু ছিল না। তো মামুন ওখানে যাই যে ডিমটা পুঁতে রেখে আসে কোনো সমস্যা ছাড়াই। আমরা বিভ্রান্তিতে পড়ি দ্বিতীয় কবরটা নিয়ে, অর্থাৎ দ্বিতীয় কবর খোঁজার ক্ষেত্রে। দ্বিতীয় কবরটা যখন আমরা খুঁজতে থাকি, তো
জোড়া কবর আমরা পাচ্ছি অনেক জায়গায়, বাট এমন এমন জায়গায় পাচ্ছি যেখানে যাওয়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। কারণ যে জায়গায় পাচ্ছি খুব ভয়ের জায়গা। তো অনেক খোঁজাখুঁজির পরে একটা জোড়া কবর পাই আমাদের বাড়ির পাশেই আর কি, মানে একটু দূরে একটা জোড়া কবর। তার আশেপাশে কিছু বাড়িঘর আছে, যে বাড়িঘরগুলো আছে তাদেরই পারিবারিক কবরস্থান। তো কবরের স্থানের পাশে যেহেতু বাড়িঘর, মানে খুব বেশি যে ভয়ের জায়গা তাও কিন্তু না, আবার ভয় নাই সেটা বললেও ভুল হবে। তো যাই হোক, আমরা ওটাই পুতার সিদ্ধান্ত গ্রহণ করি যে ওই জায়গায় যেহেতু আশেপাশে বাড়িঘর আছে, তো ওই জায়গায় পুঁতবো। তো ওই জায়গায় যাবে কে? তো মিনারুল বলে যে আমি যাব। তো মিনারুল চলে যাই। যাওয়ার পরে মিনারুলও কোনো সমস্যা ছাড়া ডিমটা পুঁতে চলে আসে। তা আমরা মহা খুশি। আর বাদ বাকি যে কাজগুলো সেটাও কোনো সমস্যা ছাড়াই হয়ে যায়। তো আমরা মহা খুশি যে যাই হোক সব কাজই কোনো সমস্যা ছাড়া হয়ে গেছে। তো আমরা সুমির রেসপন্সের জন্য অপেক্ষা করতে থাকি যে সুমির রিয়াকশনটা কি আসে। তো আল্লাহর রহমতে 1 সপ্তাহের ভিতরে সুমি আমার প্রতি দুর্বল হতে থাকে। একটা পর্যায়ে সুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে, আমাকে ভালোবাসতে শুরু করে। তো খুব সুন্দরভাবে দিনকাল কাটতেছিল, কোনো সমস্যা ছাড়া খুব ভালোভাবে দিনকাল কাটতেছিল। একটা সময় সুমির ফ্যামিলির থেকে সুমিকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখতে থাকে। তো সুমি আমাকে ফোন দিয়ে জানাই যে বিপ্লব, আমার জন্য তো ছেলে দেখতেছে, তো এখন আমি কি করব? তো আমি সুমিকে বলি তাহলে চলো একটা কাজ করি, আমরা বিয়ে করে ফেলি। তো সুমি আমার কথায় রাজি হয়ে যায়। তো আমি, মামুন, মিনারুল আর সুমির একটা দুলাভাই মিলে কোড ম্যারেজ করে ফেলি। তো কোড ম্যারেজ করার পরে সুমির মতো সুমির বাসায়, আমি আমার মতো পড়াশুনো করতে থাকি। এভাবেই দিনকাল কাটতে থাকে কোনো সমস্যা ছাড়া। সমস্যা শুরু হয় বিয়ের মাসখানেক পরের থেকে। সমস্যাটা হয় হঠাৎ করে একদিন মামুন আমাকে বলে যে ভাই, গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নের কোনো আগামাথা বুঝলাম না, কেন দেখলাম সেটাও জানি না। তো আমি মামুনকে বলি যে কি স্বপ্ন দেখছিস? তো মামুন আমাকে বলে যে এরকম স্বপ্নে দেখতেছি যে একটা কালো অবয়ব আমার সামনে আসছে। সামনে আসার পরে আমাকে বলতেছে যে তোরা যে কাজটা করছিস আদৌ ভালো কাজ করিসনি, এর জন্য তোদের ফল ভোগ করতে হবে, তোদের মরতে হবে। এ কথা বলে অট্ট হাসি দিয়ে আমার সামনের থেকে চলে যায়, আমার ঘুম ভেঙে যায়। তো আমি মামুনকে বলি যে তুই যে স্বপ্ন দেখছিস এটা হয়তো বা দুঃস্বপ্ন। তো মামুনও আমার কথা সায় দিয়ে আর কি মেনে নেয় যে হতে পারে। তো ওই দিন বিকাল বেলায় মিনারুলও আমার সাথে একই কথা বলে যে ভাই, আমি একটা স্বপ্ন দেখছি, তো কেন দেখছি, কি কারণে দেখছি তা জানি না। তো আমি মিনারুলকেও বলি যে কি স্বপ্ন। মিনারুলও আমার সাথে সেম কথাটাই বলে যে এরকম স্বপ্নটা হলো, মানে আমি ঘুমানোর পরে আমার সামনে একটা কালো অবয়ব আসছে। কালো অবয়ব আসার পরে সে আমাকে বলতেছে তোরা যে কাজটা করছিস আদৌ ভালো কাজ করিসনি, এর ফল তোদের ভোগ করতে হবে, তোদের মরতে হবে। এই বলেই অবয়বটা অট্ট হাসিতে ফেটে পড়ে। যখনই হাসতে থাকে তখনই আমার ঘুম ভেঙে যায়। তো এটা শোনার পরে আর কি আমি একটু ভাবতে থাকি যে কেন হলো মিনারুল আর মামুনের সাথে। তো আমি কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। তো মিনারুলকেও আমি একই কথা বলি যে তুই দুঃস্বপ্ন দেখছিস। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।